সেইখানে তো আমরা স্যার রেকর্ডিংটা অন করে দিলে ভালো হয় স্যার। হ্যাঁ এখন বলো তাহলে যেগুলো পড়াশোনা হয়েছে সেগুলো এখন মেমোরাইজ করতে পারছো কিনা? তার শুরু থেকে আলোচনা করলে একটু ভালো হতো। একটু রিভাইজ করলে ভালো হতো। শুরু থেকে যদি আমি শুরু করি তাহলে তো অনেক ব্যাকে যেতে হয়। স্যার আইসি ইঞ্জিন পুরোটা মনে আছে, তারপরের গুলো স্যার। তারপরে আর কি কি পড়েছিলাম বলো দেখি। তার আমরা রেফ্রিজারেশন সিস্টেম একটু পড়ছিলাম। হ্যাঁ রেফ্রিজারেশন পড়া হয়ে গেছে। আর কি ছিল? এয়ার কন্ডিশনিং। জি স্যার, এয়ার কন্ডিশনিং একটু পড়া রেফ্রিজারেশন হয়েছে। এয়ার কন্ডিশনিং হয়ে গেছে। আইসি ইঞ্জিন হয়েছিল। তোমাদের অটোমোবাইলস এর কিছু অংশ হয়েছিল। না স্যার, এয়ার কন্ডিশনিং জাস্ট টাচ করা হয়েছিল স্যার, আমাদের কমপ্লিট হয় নাই। তোমাদের কমপ্লিট হয় নাই? না স্যার, অন্য কোনো গ্রুপের হয়তো হয়ে গেছে, শুরু করা হয়েছে। আচ্ছা, যাদের হয় নাই পরে তাহলে ওইটুকু আমি শেষ করে দেবো। কিন্তু রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং এর আমার তো মনে হয় ক্লাস হয়ে গেছে। আমরা যেটা ছিল মিক্সচার অফ গ্যাসেস এন্ড ভেপারের মধ্যে আমরা শুরু করেছিলাম, তার মধ্যে সাইক্রোমেট্রি বেশ কিছু টার্ম গুলো আমরা শিখেছিলাম, তো খেয়াল আছে? এ সেকশনে হয়নি স্যার। হ্যাঁ এ সেকশনে হয়নি স্যার। আমাদের এয়ার কন্ডিশনিং পর্যন্ত হয়নি স্যার, বিতেও হয়নি। আচ্ছা তাহলে সিতে অনলি স্যার এয়ার কন্ডিশনিং আর রেফ্রিজারেশন শেষ হয়েছিল। আচ্ছা, কিন্তু অন্যান্য সেকশনে তো আমার যতটুকু মনে আছে সাইক্রোমেট্রি শুরু করেছিলাম। না স্যার, বি সেকশনে হয়নি। আচ্ছা, সি সেকশনে সাইক্রোমেট্রি শুরু করেননি। দেখো বিভিন্ন ডেফিনেশন গুলা আমরা আলোচনা করেছিলাম। ড্রাই বাল্ব, ওয়েট বাল্ব, টেম্পারেচার, ডিউ পয়েন্ট টেম্পারেচার, সাইক্রোমেট্রি কি জিনিস, এই জিনিসগুলো আলোচনা করেছিলাম। ম্যাথ দিছিলেন, তাছাড়া আর কিছু হয়নি। আচ্ছা, তাহলে আমরা সাইক্রোমেট্রি প্রথম থেকে শুরু করি তাহলে। প্রথম থেকে শুরু করেন সাইক্রোমেট্রি। আমরা প্রথম থেকে শুরু করি। যাদের একটা দুটো ক্লাস হয়েছে তাদের রিপিট হচ্ছে, যাদের হয় নাই তারা আবার শিখে নাও। আর বাদবাকি যেটা হচ্ছে তোমরা যেটা বলতেছো এয়ার কন্ডিশনিং যাদের হয় নাই, তাহলে ওটা শেষে কোনো এক সময় আমি আবার ওই ক্লাসটা নিয়ে নিব, ঠিক আছে? তো আমরা এখন একটু সাইক্রোমেট্রিতে যাই আমরা। তো দেখো সাইক্রোমেট্রি চ্যাপ্টারের মধ্যে তোমাদের কি বইটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, আমরা এই যে খুরমির যে বইটা সাধারণত ক্লাসে নিয়ে যেতাম আমি, সেই বইটাই তোমাদের সামনে দেওয়া হয়েছে। আমরা ওখান থেকে দেখি একটু, আর তোমাদের কাছে থাকলে তোমরাও সেটা দেখতে পারো। দেখো এখানে সাইক্রোমেট্রির প্রথমেই দেখো কিছু জিনিস রয়ে গেছে, যেটা ইন্ট্রোডাকশন, সাইক্রোমেট্রিক টার্মস, ডান্টলস ল, সাইক্রোমেট্রিক রিলেশনস গুলো আছে, এই জিনিসগুলো আছে। তো প্রথমেই আমরা যাই সাইক্রোমেট্রি এই চ্যাপ্টারটার মধ্যে কি আছে, আমরা কেন পড়বো এই জায়গাটায়। তো এখানে দেখো ডেফিনেশন, সুন্দর একটা ডেফিনেশন তোমাদের জন্য দেওয়া আছে। বলছে যে ইটস এ ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স, which type of science which deals with the study of moist air and dry air mixed with water vapor or humidity. একটু তোমরা লাইন থাকো, আমি একটু কথা বলে নিই। Study of moist air. আচ্ছা থাক, ওগুলো পরে করো, ওগুলো নিয়ে কিছু।
যাই হোক, তো মনে হয় সম্ভবত ওরা মনে হয় মেম্বার চেঞ্জ হয়েছে, অনেকদিন তো ছিলাম ওদের। ঠিক আছে। ঠিক আছে, সরি, আমি একটা ফোন আসছিল কুয়েট থেকে, একটু কথা বলতে হলো। তো দেখো, আমাদের এই ব্রাঞ্চের যে সায়েন্সটা বলতেছে, এটা কি নিয়ে ডিল করতেছে? স্টাডি অফ ময়েস্ট এয়ার। দ্যাট ইজ ময়েস্ট এয়ার বলতে কি মিন করে? ড্রাই এয়ার মিক্সড উইথ ওয়াটার ভেপার অর হিউমিডিটি। ড্রাই এয়ার আর ওয়াটার ভেপারের যে মিক্সচার, যেখানে হিউমিডিটি বিজার করতেছে, সেই জায়গাটাকে নিয়ে আলোচনা করব আমরা। আমরা অ্যাকচুয়ালি জানতে চাই যে ফার্স্ট হচ্ছে যে এই ওয়াটারের মধ্যে আমাদের বা এয়ারের মধ্যে কি কি জিনিস আছে, হোয়াট আর দ্য কম্পোজিশনস। তো এর মধ্যে দেখো, নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো কথা বলা হয়েছে। তার মানে হচ্ছে যে আমরা এই সাইক্রোমেট্রি চ্যাপ্টারে যখন আলোচনা করব, তার মধ্যে এই জিনিসগুলো এসে যাবে। তো এই সাইক্রোমেট্রি পড়ার আগে আমাদের কিছু জিনিস, সেটা হচ্ছে কিছু টার্ম রয়ে গেছে, যে টার্মগুলো অন্য কোনো জায়গায় পাবা না, দিস ইজ দ্য অনলি ফর এই চ্যাপ্টারের জন্য। এই টার্মগুলোর মধ্যে দেখো, যেটা বলা হয়েছে যে ড্রাই এয়ার, তারপরে নিয়ে আসো যে ময়েস্ট এয়ার, স্যাচুরেটেড এয়ার, ডিগ্রি অফ স্যাচুরেশন, এরকম বেশ কিছু টার্ম আছে যেগুলো এই চ্যাপ্টারের জন্য লাগবে। তো এর মধ্যে তোমরা যারা সেশনাল করেছো, তারা কেউ কেউ তো সেশনাল কিছু করেছো একটা এই চ্যাপ্টারের উপর, সবার হয়েছে না? সবার হয় না। এই সেকশন করানো হয়েছে। সাইক্রোমেট্রিক চার্ট ব্যবহার করা স্যার হয়নি স্যার, অনেকে করছে অনেকে করেনি স্যার। অনেকে করেছে, কারো কারো হয় নাই। যারা করেছো তারা হয়তো কিছুটা রিয়েলাইজ করতে পারবা যে ওখানে যা করেছো সেটাই কিন্তু এখানে আমরা থিওরিটিক্যালি পড়ছি। আর ওখানে আমরা প্র্যাকটিক্যালি কিভাবে নিই, সাইক্রোমিটারটা ব্যবহার করে কি করে ড্রাই বাল্ব, ওয়েট বাল্ব টেম্পারেচারটা নিই, সেখান থেকে কি করে আমরা রিলেটিভ হিউমিডিটিটা মেজার করি, চার্ট থেকে কি করে করি, প্র্যাকটিক্যালি কিভাবে করি, সেই জায়গাগুলো ওখানে শেখানো হয়। আমরা এখানেও কিন্তু ওই একই জিনিসই আমরা কিভাবে করব সেটাই কিন্তু আলোচনা করছি এখানে। দেখো, আমরা যে টার্মগুলো, এই টার্মগুলো আগে আমাদের জানা দরকার, কারণ এই টার্মগুলো এখন এই চ্যাপ্টারের মধ্যে যে জায়গাগুলো আসবে, প্রায় সব জায়গাতেই এই টার্মগুলো ব্যবহার হবে। এই টার্মগুলো সম্পর্কে যদি আমরা পরিচিত না হই, তাহলে হবে কি যে অন্যান্য জায়গায় যখন এই টার্মগুলো আসবে, তখন জিনিসটা কি খালি কনফিউশন অ্যারাইজ করবে। তো এর মধ্যে দেখো, ফার্স্টই আসছে ড্রাই এয়ার বলে যে শব্দটা ব্যবহার করা হয়েছে। বলতেছি, ইটস এ pure dry air is a mixture of number of gases such as nitrogen, oxygen, carbon dioxide, hydrogen, argon, neon, helium, etc. তার মানে এয়ার বলতে আমরা যেটা ড্রাই এয়ার বুঝে থাকি, তার মধ্যে এই কম্পোজিশন গুলো আছে। এই কম্পোজিশনের পার্সেন্টেজ গুলা দেখো, টেবিল 37(1) এ এই কম্পোজিশন গুলো কিন্তু দেওয়া হয়েছে যে বাই ভলিউম এবং বাই মাস কার কতটুকু রয়ে গেছে। এবং সেগুলোর সাথে দেখো আমাদের জিনিসগুলা দেওয়া আছে, সেটা হচ্ছে তার কনস্ট্যান্ট আর এর ভ্যালুটাও দেওয়া আছে। সেখানে একটা ছোট্ট একটা নোট দেওয়া আছে। এই পিওর এয়ার বলতে আমরা যে বুঝে থাকি টার্মটা, এবং সেখানে দুটো কম্পোজিশন কি হবে, তার ডেনসিটিটা কতটুকু হবে, প্রেসার কতটুকু হবে ইন বার, এবং কিলো নিউটন পার মিটার স্কোয়ারে কতটুকু, এবং সেখানে টেম্পারেচারটা কতটা দেওয়া আছে। তাহলে একটা ড্রাই এয়ার বলতে যে আমরা বুঝে থাকি, তাহলে এটা শুধু নট অনলি যে কম্পোজিশন অফ নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড বা হাইড্রোজেন, নট অনলি দ্যাট, তার সাথে আমরা এর আর এর ভ্যালুটা, আমরা গ্যাস কনস্ট্যান্টের ভ্যালুটা জানবো, ড্রাই এয়ারের আমরা মলিকুলার মাসটা কতটুকু জানবো, প্লাস হচ্ছে এটা ডেনসিটি জানবো, তার প্রেসার। তাহলে তো ময়েস্ট এয়ারও একটা জিনিস থাকতে হবে। ময়েস্ট এয়ারটাকে কি জিনিস বলছে? ইট ইজ এ মিক্সচার অফ ড্রাই এয়ার অ্যান্ড ওয়াটার ভেপার। তাহলে এখানে ড্রাই এয়ারের সাথে ওয়াটার ভেপারের এটা একটা ওয়ান কাইন্ড অফ মিক্সচার। এখন হচ্ছে অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার প্রেজেন্ট ইন দ্য এয়ার ডিপেন্ডস আপন দ্য অ্যাবসলিউট প্রেসার এন্ড টেম্পারেচার অফ দ্য মিক্সচার। এখন যে মিক্সচারটা বলা হয়েছে ড্রাই এয়ার এবং ওয়াটার ভেপার, এদের মধ্যে আমরা যেটা পাবো যে অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার এয়ারের মধ্যে কতটুকু আছে, সেটা হচ্ছে প্রেসার এবং টেম্পারেচার। তাহলে তোমরা যে ওই যে উপরে একটু আগে যে প্রেসার এবং টেম্পারেচারটা দেখলাম, তাহলে ওই প্রেসার এবং টেম্পারেচারে আমার অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার কতটুকু প্রেজেন্ট করতেছে এয়ারের মধ্যে।
তাহলে এটা কিন্তু তাহলে দেখা যাচ্ছে দুটো একটা পার্সেন্টেজ, যে আমরা ড্রাই এয়ার কতটুকু, ওয়াটার ভেপার কতটুকু, দুটো পার্সেন্টেজ থেকে আমরা ময়েশ্চারটা মেজার করব। এরপরে দেখো থার্ড একটা টার্ম আসছে স্যাচুরেটেড এয়ার। এটাও কিন্তু স্যাচুরেটেড এয়ার, ডিগ্রি অফ স্যাচুরেশন, এই জিনিসগুলো আরো বেশ ইন্টারেস্টিং। দেখো স্যাচুরেটেড এয়ার বলতেছে ইট ইজ এ মিক্সচার অফ ড্রাই এয়ার এন্ড ওয়াটার একটা ভেপার। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ড্রাই এয়ারের মধ্যে তো স্যার বিভিন্ন গ্যাসের মিশ্রণ আছে স্যার, যে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন। হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি। এখন যদি আমরা ময়েশ্চারে যাই স্যার, তখন কি মানে এই পরিমাণগুলো কি কমে যাবে স্যার? মানে নাইট্রোজেন, পার্সেন্টেজ, যেমন ধরো তুমি তোমার পকেটে কয় টাকা আছে, তুমি মনে করো খরচ করেছো, তোমার কাছে 10 টাকা ছিল, তো আমি 10 টাকার কাছ থেকে তুমি যদি 5 টাকা খরচ করে ফেলো, তাহলে কত থাকবে? রিলেটিভলি তোমার কমে যাচ্ছে। তাহলে হচ্ছে যে পার্সেন্টেজটা কমতেছে, কিন্তু তার মধ্যে যে কম্পোজিশনটা আছে সে কম্পোজিশন কিন্তু রয়ে যাচ্ছে। জি 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 হ্যাঁ ক্লিয়ার তো? যে তোমার পার্সেন্টেজ কমা মানে এই না যে তোমার কম্পোজিশন তার মধ্যে যা ছিল তাই আছে, কিন্তু তোমার পার্সেন্টেজটা কমে যাচ্ছে। জি স্যাচুরেটেড এয়ার দেখো বলতেছে ইট ইজ এ মিক্সচার অফ ড্রাই এয়ার এবং ওয়াটার ভেপার। এটাও কিন্তু ওই উপরের মতোই, কিন্তু বলতেছে when the air has diffused the maximum amount of water vapor into it। এখানে শুধু মিক্সচার হলেই হবে না, এখানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার কতটুকু ডিফিউজড কন্ডিশনে থাকতেছে সেটা লাগে। তাহলে আমরা এর আগে দেখলাম শুধু পার্সেন্টেজ হলেই হতো, কিন্তু এখানে এসে দেখতেছে বলছে যে when air has diffused the maximum amount of water vapor into it, and maximum কতটুকু ডিফিউজ হতে পারে। তাহলে আগেরটার এটার মধ্যে তফাৎটা কোন জায়গায় আসলো, কি বুঝতে পারছো কি? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ কেউ কথা বলতেছে না তো, আমি কিভাবে বুঝবো যে তোমরা বুঝতেছো না? স্যাচুরেটেড এয়ার হওয়ার জন্য কি একটা নির্দিষ্ট টেম্পারেচার লাগবে? একটু আগে উপরেই দেখো কি বলা হচ্ছে, ডিপেন্ডস আপন দ্য অ্যাবসলিউট প্রেসার এন্ড টেম্পারেচার অফ দ্য মিক্সচার। মানে স্যার সেটাই বললাম যে ডিপেন্ডস আপন দ্য অ্যাবসলিউট প্রেসার এন্ড টেম্পারেচার। মিক্সারে অবশ্যই আমাদের হ্যাঁ প্রেসার এবং টেম্পারেচার লাগবে। কারণ তুমি যদি টেম্পারেচার কমাই দাও তাহলে কি হবে, ওটা ভেপার থাকবে না তখন এটা আইস হয়ে যাবে। মানে এটা একটা পার্টিকুলারলি প্রেসার এবং টেম্পারেচার দরকার। এখন এই যে তুমি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার যেটা ডিফিউজ হচ্ছে, এই ওয়াটার ভেপারটা এটা অনেক ক্ষেত্রে, যেমন ধরো তুমি যদি স্যাচুরেটেড এয়ারকে আর একটু হিট দাও তাহলে কি হয়, এটা স্যাচুরেটেড থেকে সুপার হিট হয়ে যায়, তাই না? Water vapor usually occurs in the form of superheated steam as an invisible gas. However, when the saturated air is cooled, the water vapor in the air starts condensing, and the same way may be visible in the form of moist fog and condensation on cold surface. আমরা যখন পানিকে হিট দিই তখন কি হয়, স্যাচুরেটেড তাকে আরেকটু যদি হিট দাও তাহলে কি হবে, সে সুপার হিটেড হয়ে যায়। আর এটাকে যদি উল্টো করে দাও, যখন হিটটা যদি কমিয়ে ফেলো তাহলে কি হবে, এটা সুপার হিট থেকে কি হবে, কুলড হয়ে স্যাচুরেটেড হবে। স্যাচুরেটেড থেকে আরো কি হবে, আরো কনডেন্সড হলে এটা একটা ময়েস্ট ফর্ম করবে, এরপর আরো কি হবে, কনডেন্সড হবে, আরো কোল্ড হবে, এরপরে যদি আরো কমিয়ে দাও তাহলে কি হবে, এটা ওয়াটার থেকে এবার আইসের দিকে চলে যায়। তাহলে এই যে স্যাচুরেটেড এয়ারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটাও একটা মিক্সচার, তোমার ড্রাই এয়ার এবং ওয়াটার ভেপার, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে ময়েস্ট এয়ারের সাথে তফাৎটা হচ্ছে যে এখানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার কতটুকু ডিফিউজড হচ্ছে, কিন্তু আগেরটাতে কিন্তু সেই ম্যাক্সিমাম অ্যামাউন্টটা নেই, কিন্তু এবারেরটা এই ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার যেটা আমার বিরাজ করছে। এখন পরের টার্মটা দেখো, ডিগ্রি অফ স্যাচুরেশন বলা হয়েছে, এটা কিন্তু একটা রেশিও, আগের গুলাতে কোনো রেশিও ছিল না, কিন্তু এটা হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন হচ্ছে একটা রেশিও, হচ্ছে রেশিও অফ অ্যাকচুয়াল মাস অফ ওয়াটার ভেপার ইন দ্য ইউনিট মাস অফ ড্রাই এয়ার to the mass of water vapor in the same mass and pressure of dry air when it is saturated at the same temperature. বোঝার চেষ্টা করো, রেশিও কার মধ্যে, রেশিও অ্যাকচুয়াল মাস অফ ওয়াটার ভেপার, তোমার কতটুকু ওয়াটার ভেপার আছে কার মধ্যে, বলা হচ্ছে ইন এ ইউনিট মাস অফ ড্রাই এয়ার।
একটা ড্রাই এয়ারের মধ্যে কতটুকু অ্যাকচুয়াল মাস অফ ওয়াটার ভেপার আছে, টু দ্য মাস অফ ওয়াটার ভেপার ইন দ্য সেম মাস অ্যান্ড প্রেশার, একই মাস এবং প্রেসারে ড্রাই এয়ারের মধ্যে কতটুকু আছে। when it is saturated at the same temperature, একই টেম্পারেচার হতে হবে, দুটো সেপারেট টেম্পারেচার হলে কিন্তু হবে না, সেম টেম্পারেচারে কতটুকু আছে। তাহলে এটাকে আমরা রেশিও হিসেবে ট্রিট করতে পারি। তাহলে উপরেও যদি মাস থাকে নিচেও মাস হলে কেটে গেলে কি হবে, এটা একটা রেশিও আসবে। উপরে যদি ভলিউমে দাও, নিচেরটাও যদি মাস অফ ভলিউম দাও, তাহলেও দেখা যাচ্ছে যে তোমার এটা একটা রেশিওতে আসবে। তাহলে এটা আমরা বুঝবো যে অ্যাকচুয়াল মাস অফ ওয়াটার ভেপারের সাথে ড্রাই এয়ার টু দ্য মাস অফ ওয়াটার ভেপার কতটুকু আছে সেম টেম্পারেচার এবং প্রেসারে অফ ড্রাই এয়ার when the saturated at the same temperature, যখন একই টেম্পারেচারে তুমি স্যাচুরেট করবা সেই টেম্পারেচার। এখন তোমরা দেখো যে হিউমিডিটি যে শব্দটা তোমরা বেশি পরিচিত, সে বাতাসের আর্দ্রতা বলো বা হিউমিডিটি বলো, অনেক ক্ষেত্রে অথবা দেখবার যে খবরে পড়ার সময় আমরা যখন ওয়েদার নিউজ পড়ি তখন দেখা যাচ্ছে যে হিউমিডিটির কথা বলে। এই জিনিসটা আমরা একটু দেখি যে হোয়াট ইজ হিউমিডিটি। বলা হচ্ছে যে ইট ইজ দ্য মাস অফ ওয়াটার ভেপার প্রেজেন্ট ইন 1 kg of dry air and is generally expressed in terms of gram per kg of dry air. দেখো, it is the mass of water vapor present in 1 kg of dry air. 1 kg dry air বলা হচ্ছে, এটা আমরা 1 kg না বলে ইউনিট মাসও তো বলতে পারতাম, তাই না? তো বলা যাবে তো নাকি? জি স্যার। কেমনে বলা যাবে বলো দেখি একটু। স্যার 1 কেজি মানে তো ইউনিট না। হ্যাঁ, তো আমরা সাধারণত এখানে যদিও তোমাদের বোঝার জন্য 1 কেজি বলা হয়েছে, 1 কেজি না হলে 5 কেজিটা তো ওটা হতে পারত। আমরা সাধারণত ইউনিট মাস বলে থাকি এই কারণে যে পার ইউনিট যদি বলে দিই তাহলেই আমাদের এক্সপ্রেশনটা চলে আসে। তো এখানে তোমাদের বোঝার সুবিধার্থে একটু পরিষ্কার করে বলে দিয়েছে 1 kg of dry air। তাহলে ড্রাই এয়ার হচ্ছে 1 কেজি, is generally expressed in terms of gram per kg of dry air। তাহলে ওয়াটার ভেপার কতটুকু থাকবে, তাহলে ওটা কিসে এক্সপ্রেস করবা? ড্রাই এয়ার তো তোমার ওয়াটার ভেপার 1 কেজি ড্রাই এয়ার তো নিচে থাকলোই পার কেজি অফ ড্রাই এয়ার, উপরে বলা হচ্ছে এত গ্রাম পার কেজি অফ ড্রাই এয়ার। তাহলে এটা আমরা ওয়াটার ভেপারটা আসবে কিসে, ইন গ্রামে। গ্রামে। তাহলে বলছে ইট ইজ অলসো স্পেসিফিক হিউমিডিটি অর হিউমিডিটি রেশিও। তাহলে নট অনলি যে হিউমিডিটি আমরা বলি সেটা না, এটার মধ্যে এটাকে স্পেসিফিক হিউমিডিটিও বলতে পারি আর হিউমিডিটি রেশিও বলতে পারি, কারণ এটাও তো অন কাইন্ড অফ রেশিও, তাই না? উপরে হচ্ছে গ্রাম আর নিচেও তো 1 কেজি মানে তো কত 1000 গ্রাম, তাই না? তাহলে আমরা একই ঘটনা আসবে, ওটা গ্রাম গ্রাম যদি আমরা কেটে দিই তাহলেও তো এটাও একটা রেশিও, যে কারণে এটাকে স্পেসিফিক হিউমিডিটি বা আমরা হিউমিডিটি রেশিও হিসাবে ট্রিট করতে পারি। এরপরে দেখো আমরা তাহলে আমরা যে হিউমিডিটি বলে থাকি, আমরা যেটা শুনে থাকি সেটা হচ্ছে আমাদের যে ওয়াটারের হিউমিডিটি কতটুকু আছে, তাহলে আমরা বুঝবো যে এর মধ্যে কতটুকু ওয়াটার ভেপার আছে 1 কেজি অফ ড্রাই এয়ারের মধ্যে, সেটাই হচ্ছে আমাদের হিউমিডিটি বা এটাকে স্পেসিফিক হিউমিডিটি বা কখনো কখনো এটাকে রেশিও হিসাবে বলা হয়ে থাকে। এরপরে দেখো আরেকটা টার্ম আসছে, সেটা হচ্ছে অ্যাবসলিউট হিউমিডিটি। বলছে ইট ইজ দ্য মাস অফ ওয়াটার ভেপার প্রেজেন্ট ইন 1 মিটার কিউব অফ ড্রাই এয়ার। এটা কিসে আসছে মিটার কিউব? আর ভলিউম। ভলিউমে। বলছে ইজ জেনারেলি এক্সপ্রেসড ইন টার্মস অফ গ্রাম পার কেজি অফ ড্রাই এয়ার। কিন্তু বলছে মিটার কিউব অফ ড্রাই এয়ার এন্ড ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ গ্রাম পার কিউবিক মিটার কিউব অফ ড্রাই এয়ার। তার মানে এটা ভলিউমে এক্সপ্রেস করছে। এটাও কিন্তু উপরে ওয়াটার ভেপার কিন্তু গ্রামই আছে, কিন্তু আমার ইয়ারটা হচ্ছে 1 মিটার কিউব অফ ড্রাই এয়ার, তার মানে ড্রাই এয়ারটা ইন মিটার কিউবে ভলিউমে এক্সপ্রেস করছে। বলছে ইট ইজ অলসো এক্সপ্রেসড ইন টার্মস অফ গ্রেইনস পার কিউবিক মিটারস অফ ড্রাই এয়ার। Mathematical 1 kg of water vapor is equal to 15430 grains। এটা আরেকটা ইউনিটেও প্রকাশ করা হয় 15430 গ্রেনেও, কারণ 1 কেজি ওয়াটার ভেপারের মধ্যে এটা থাকে 15430 গ্রেনস। আর আমরা যদি এটাকে এক্সপ্রেস করে আমাদের গ্রাম পার কিউবিক মিটার কিউব, তাহলে আমরা নরমালি ব্যবহার করব গ্রাম পার
cubic meter of dry air, যেটা স্যার এখানে একটু বলি স্যার, হ্যাঁ, বলো। অ্যাবসলিউট হিউমিডিটিতে 1 মিটার কিউব মানে ড্রাই এয়ার, যেটা ড্রাই এয়ার, এখানে স্যার এটার ভর কি মানে 1000 লিটার বা 1000 কেজি হবে না? তুমি এটাকে যদি ডেনসিটি নিয়ে করো তাহলে তো এটাকে কনভার্ট করা যায়, তাই না? হ্যাঁ, সেটাই বলতেছি। আমরা না করে আমাদের যেহেতু এক্সপ্রেশনটা হচ্ছে অ্যাবসলিউটে হচ্ছে আমাদের গ্রাম পার কিউবিক মিটার কিউব, আমরা এভাবেই এটাকে এক্সপ্রেস করব, যখন আসবে তখন এটাকে আমরা অ্যাবসলিউট হিউমিডিটি হিসাবে ট্রিট করব। আচ্ছা, ঠিক আছে স্যার। এরপরে দেখো আরেকটা আসছে রিলেটিভ হিউমিডিটি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। এই যে 15,430 গ্রেনস, এই ব্যাপারটা একটু ভালোভাবে এটা বুঝিনি। হচ্ছে এই যে দেখো, এটি অলসো এক্সপ্রেসড ইন টার্মস অফ গ্রেনস পার কিউবিক মিটার কিউব অর ড্রাই এয়ার। এই গ্রেনস হচ্ছে আরেকটা ইউনিট। 1 কেজি অফ ওয়াটার ভেপার সেটা কতটুকু সমান? এই 15,430 গ্রেনের সমান 1 কেজি অফ ওয়াটার ভেপার। বিভিন্ন ইউনিট আছে না, সেই ইউনিট গুলো আমরা এখানে দেখাতে পারি। স্যার আপনার স্ক্রিনের স্যার ডান দিকের কর্নারের নিচে একটা ছোট উইন্ডো। আচ্ছা, এটা আচ্ছা মুছে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, এবার পেয়েছো? জি স্যার, ঠিক আছে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলো। স্যার গ্রেইনটা কিসের ইউনিট? হ্যাঁ, গ্রেইন যে আছে স্যার, ওটা কিসের ইউনিট? বলো দেখি, তুমি বলো এবার। তোমার সামনেই আছে তো, স্ক্রিনে আছে। স্যার এটা কি মাসের ইউনিট? এটা মাসে বলবা, ভলিউমে বলবা, না কিসে বলবা, বলো। 1 unit of water vapor. স্যার এটা 1 জানি কেজি না অফ স্যার। ওয়াটার ভেপার। গ্রেনটা তাহলে কি? মাস স্যার। হ্যাঁ, তাহলে তো বুঝতেছো। জি স্যার। আচ্ছা, এবার আসো আমরা রিলেটিভ হিউমিডিটিটা কি বলছি। ইট ইজ দ্য রেশিও অফ অ্যাকচুয়াল মাস অফ ওয়াটার ভেপার ইন এ গিভেন ভলিউম টু দ্য ময়েস্ট এয়ার টু দ্য মাস অফ ওয়াটার ভেপার ইন দ্য সেম ভলিউম অফ স্যাচুরেটেড এয়ার অ্যাট দ্য সেম টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এখানে দেখো প্রেশার এবং টেম্পারেচার যোগ হয়েছে। এটা কি রেশিওতে চলে আসছে, আর কার সাথে? অ্যাকচুয়াল মাস অফ ওয়াটার ভেপার ইন এ গিভেন ভলিউম অফ ময়েস্ট এয়ার। একটা পার্টিকুলারলি ভলিউম অফ ময়েস্ট এয়ারে কতটুকু অ্যাকচুয়াল মাস অফ ওয়াটার ভেপার আছে। তাহলে এটা অ্যাকচুয়াল মাস অফ ওয়াটার ভেপার কার মধ্যে থাকবে? ইন এ গিভেন ভলিউম অফ ময়েস্ট এয়ার। তার সাথে কার? টু দ্য মাস অফ ওয়াটার ভেপার ইন দ্য সেম ভলিউম অফ স্যাচুরেটেড এয়ার। একই সেম মাস অফ ওয়াটার ভেপার তোমার সেম ভলিউম অফ স্যাচুরেটেড এয়ারে কতটুকু আছে, এবং দুটোই হতে হবে সেম টেম্পারেচার এন্ড প্রেসার। তাহলে এটা একটা রেশিও, অ্যাকচুয়াল মাস অফ ওয়াটার ভেপারের সাথে আমরা মাস অফ ওয়াটার ভেপার, দুটোই কিন্তু মাস অফ ওয়াটার ভেপার। একটা হচ্ছে ইন এ গিভেন ভলিউম অফ ময়েস্টিয়ার, আর একটা হচ্ছে সেম ভলিউম অফ স্যাচুরেটেড এয়ার। স্যাচুরেটেড এয়ারের সাথে আর একটা হচ্ছে ময়েস্টিয়ারের যে রেশিও, সেটাই আমরা এক্সপ্রেস করব অ্যাজ এ রিলেটিভ হিউমিডিটি হিসাবে। কিন্তু এটা হতে হবে সেম টেম্পারেচার এন্ড প্রেসার, একই প্রেসার এবং টেম্পারেচার। না হলে কি হবে, একটা যদি তুমি আলাদা প্রেসার টেম্পারেচারে নাও আর পরেরটা আলাদা প্রেসার টেম্পারেচারে নাও, তাহলে কিন্তু ভলিউম এবং প্রেসার এবং টেম্পারেচারের ডিফারেন্সের কারণে রেশিও কিন্তু ডিফার করে যায়। তাহলে আমরা কিন্তু দুটোই নিব, উপরেরটাও যে ভলিউম সেম টেম্পারেচার এবং প্রেসারে নিব, নিচেরটাও কিন্তু সেম টেম্পারেচার এন্ড প্রেসারে নিব। তাহলে দুটো নিলে দুটোর মধ্যে যে রেশিওটা, সেটাই হচ্ছে রিলেটিভ হিউমিডিটি, এবং যেটা তোমরা সাধারণত বের করেছো তোমাদের চার্ট থেকে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার যদি হচ্ছে স্যাচুরেটেড মানে স্যাচুরেটেড এয়ারে তো হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার থাকে, তো ময়েশ্চার মানে কি যে হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্টের কম থাকবে? এটা থাকলেই সেটা ময়েশ্চার। ময়েস্টিয়ারের মধ্যে তো আমরা বলি না যে ওখানে দেখো ময়েস্টিয়ারের মধ্যে ডেফিনিশনটাতে কি ছিল, একটু ব্যাক করে যাও, আমি ব্যাক করে দিই। তাহলে দেখো ময়েস্টিয়ারে কি বলছি, ইট ইজ এ মিক্সচার অফ ড্রাই এয়ার এন্ড ওয়াটার ভেপার। বলছি amount of water vapor in air depends upon the absolute pressure and temperature of the mixture. ওই সময়ে যে মিক্সচারটা, যেখানে আমরা ওয়াটার ভেপার এবং এয়ারের যে মিক্সচারটা, সেই মুহূর্তে অ্যাবসলিউট প্রেসার এবং টেম্পারেচার কতটুকু আছে তার উপর ডিপেন্ড করছে।
কারণ এই প্রেসার এবং টেম্পারেচার ভ্যারি করলে এই মিক্সচারের পার্সেন্টেজ গুলোও কিন্তু চেঞ্জ হয়ে যায়, মিক্সচার অফ ড্রাই এয়ার এবং ওয়াটার ভেপার। কিন্তু আমাদের এই ক্ষেত্রে যেটা আসতেছে, দেখো এখানে কিন্তু পার্টিকুলারলি ম্যাক্সিমাম অ্যামাউন্টটা কতটুকু হতে পারে, ম্যাক্সিমাম কতটুকু ডিফিউজ হয়ে থাকতে পারে সেটা কিন্তু আছে। তাহলে দুটোর মধ্যে তফাৎ হচ্ছে, একটাতে ম্যাক্সিমাম অ্যামাউন্ট কতটুকু ডিফিউজ হচ্ছে, আর একটা হচ্ছে ওই পার্টিকুলারলি কন্ডিশনে যতটুকু আছে। ঠিক আছে, এখন দেখো তোমরা যে দুটো টেম্পারেচার মেজার করেছো, ড্রাই বাল্ব এবং ওয়েট বাল্ব টেম্পারেচার, যারা সেশনালটা করেছো তারা তো মেজার করেছো, যারা করো নাই তাদের জন্য এটা ইজি আছে। দেখো বলছি যে টেম্পারেচার অফ এয়ার রেকর্ডেড বাই এ থার্মোমিটার। আমরা এমনি ঘরেও যেমন থার্মোমিটার, একটা ড্রাই বাল্ব ওয়েট বাল্ব টেম্পারেচার থার্মোমিটার ঝুলাই রাখি, তাহলে দেখবা সেখানে কিন্তু একটা টেম্পারেচার শো করে। মানে when it is not affected by the moisture present in the air, যদি কোনো কারণে ময়েশ্চার দ্বারা এফেক্ট না করে। আমি বলবো স্যার এই ময়েশ্চারটা কোনটা, যদি ধরো ওখানে তুমি একটু ওই যে নিচে একটু পানি দিয়ে দিলা অথবা তুমি সাথে সাথে জায়গায় রাখলা, এরকম যেন না হয়। তাহলে ওই পার্টিকুলারলি কন্ডিশনে যদি আমরা দেখি যে একটা ঘরে তুমি একটা থার্মোমিটার ঝুলিয়ে রেখেছো এবং সেটা যদি কোনোভাবে আমার ময়েস্ট এয়ারের কাছাকাছি না থাকে, তাহলে ওইখানে থার্মোমিটার যে টেম্পারেচারটা শো করবে সেটাই কিন্তু হচ্ছে আমাদের ড্রাই বাল্ব টেম্পারেচার। আর এই ড্রাই বাল্ব টেম্পারেচারটাকে দেখো ডিনোট করেছি আমরা দুটো ভাবে আছে, টি সাফিক্স ডি হিসাবে অথবা টি বি হিসাবে। ড্রাই বাল্ব অনেককে দুই জায়গায় দুই রকম ভাবেই পাওয়া যায়, বিভিন্ন বইয়ে বিভিন্ন দেখবা, কোথাও টিডি লেখা আছে, কোথাও আবার টিডিবিও লেখা আছে। তাহলে আমরা যেটা পাচ্ছি যে ড্রাই বাল্ব বলতে আমরা বুঝবো যে একটা টেম্পারেচার রেকর্ড করে, যে থার্মোমিটার রেকর্ড করে সেটাই, যদি সেটা কোনোভাবে ময়েশ্চার দ্বারা এফেক্টেড না হয় অথবা ওখানে কোনো ময়েশ্চার না যায়, কোনো এখানে ধরো ওয়াটার ভেপার বা আদার্স কিছু যদি না যায়, তাহলে এটা হয়ে যাবে ড্রাই বাল্ব। আর দেখো ওয়েট বাল্ব আরেকটা তোমরা মেজার করেছো, সেখানে কি ছিল যে থার্মোমিটারের নিচে ছোট্ট একটা পাত্র দেওয়া ছিল প্লাস্টিকের, এবং সেই পাত্রতে নিচে একটা কাপড় জড়ানো ছিল বা ধরো কিছু উল দেওয়া ছিল, এবং যার মধ্যে তোমরা একটু পানি দিয়ে দিয়েছিল, যেটা দিয়ে তোমরা এটাকে ঘুরিয়ে সেটাকে মেজার করেছো। হ্যান্ডেলটা দেখো ছবিতে দেওয়া আছে, আমাদের যে সাইক্রোমিটারটা দেওয়া আছে সেখানে একটা হ্যান্ডেল দেওয়া আছে, ড্রাই বাল্ব দেওয়া আছে, ওয়েট বাল্ব থার্মোমিটার দেওয়া আছে, বাল্ব কভার্ড উইথ ওয়েটেড উইক। উইকটা হচ্ছে আর কিছুই না, ধরো একটু কম্বল টাইপের অথবা উল টাইপের, অথবা কিছু নাও যদি পাও এমনি একটা কাপড় যদি দিয়ে দাও, জুট দিয়ে দাও, দিয়ে একটা ছোট্ট একটা পাত্র যার মধ্যে দিয়ে থার্মোমিটারের তাকে ওর মধ্যে ডুবিয়ে দাও, দেওয়ার পরে ওর মধ্যে একটু পানি দিয়ে দাও, তাহলে কি হবে সেখান থেকে যে ওয়াটার ভেপারটা বাইরে চলে যাবে, যে টেম্পারেচারটা বেরিয়ে যাবে ওয়েদারের কারণে, তখন দেখবা যে এই আমাদের ড্রাই বাল্বের যে টেম্পারেচার আর ওয়েট বাল্বের টেম্পারেচারের মধ্যে দুটোর মধ্যে একটা ডিফারেন্স তৈরি করে ফেলেছে। বলা হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার, ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ড্রাই বাল্ব টেম্পারেচার ওয়েট বাল্ব টেম্পারেচার at থাক পরে বলে দেখো ওয়েট বাল্ব টেম্পারেচার বলছি থার্মোমিটার when it is bulb is surrounded by wet cloth exposed to the air। ঘরের মধ্যে নিভৃতে রেখে দিলে হবে না, এটা এক্সপোজড হতে হবে এয়ারের সংস্পর্শে। such thermometer is called the wet bulb temperature. Well, temperature is generally denoted by TW or TWB, এই দিয়ে আমরা ডিনোট করে থাকি। তাহলে দেখা যাচ্ছে যে দুটো টেম্পারেচার, কিন্তু একটা হচ্ছে only in exposed in air আর আরেকটা হচ্ছে কি আমরা এখানে ওয়েট বাল্ব টেম্পারেচার যখন আমরা এর মধ্যে কোথাও একটা কিছু আমরা ক্লথ বা কিছু সাউন্ড করবো, করে ওর মধ্যে যদি একটু ওয়াটার পার্টিকেল দিয়ে দাও, তাহলে যে টেম্পারেচারটা পাবো সেটা হচ্ছে আমাদের ওয়েট বাল্ব টেম্পারেচার। তাহলে একই আমরা দুটো টেম্পারেচার পেতে পারি। এরা যে সার বাদ দিছে, রাখার বাপ কিছু জানে না, আমি যদি জানে মনে হয় রাখার বাপ ওখানে আমার সঙ্গে চিল্লাচিল্লি, আপনি কেন আপনি ব্যাচ তৈরি করছেন, সার বাদ দিছে আমাকে বলবেন না? রাখা আসলে রাখা কার কাছে পড়বি, আমি কোনো সার ঠিক করতে পারবো না। কি তোমাদের কি কোনো প্রবলেম নাকি বলো? আচ্ছা অঙ্কটা আমার সঙ্গে আলাপ করবো, অঙ্ক বলে একটা আমি হচ্ছে ভাবেই নিছি আমি। আর আপনি সবাইকে মিউট করে দেন। রোল নাম্বার 173 মাইকটা অফ কর।
হবে তোমার আমি জানি শোনো আমি জানি তো তুমি দেখো সাথে পড়ো নেটওয়ার্ক সাথে বেশি করে তুমি অঙ্ক করো বসির সাথে যদি তুমি অঙ্ক করো সালাম ক্লাসে যদি ফিজিক্স পড়ো সব যদি ফিজিক্স পড়ো না বীরেন স্যার যদি পড়ায় প্লাস মাইনাস 1 বসাও বীরেন স্যার যদি তোমাকে কথা নেয় তাহলে প্লাস 1 বসাও বড় করে ফোন আসছে আরেকটা যেটা আগে শুনে নাও কারণ মনোবিজ্ঞান আছে অর্থাৎ x এর উপর স্কয়ার আছে রুল 173 মাইকটা মিউট করে দাও। আপনার সবাইকে মিউট করে দেন তাহলে আর আলাদা না আসে। আচ্ছা, এখন আসো যে আমরা ড্রাই বাল্ব এবং ওয়েট বাল্বের টেম্পারেচার বুঝলাম। স্যার এখন ওয়েট বাল্ব ডিপ্রেশন বলে দেখো আরেকটা টার্ম আসছে। এটা খুবই একটা ইজি জিনিস, আর কিছু না, এটা দুটো বাল্বের টেম্পারেচারের যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা দরকার। বলছি ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ড্রাই বাল্ব টেম্পারেচার এন্ড ওয়েট বাল্ব টেম্পারেচার এট এনি পয়েন্ট। ওয়েট বাল্ব ডিপ্রিসিয়েশন ইন্ডিকেটস রিলেটিভ হিউমিডিটি অফ দ্য ইয়ার। দেখো তাহলে ওয়েট বাল্ব ডিপ্রেশনটা হচ্ছে আমরা যে দুটো টেম্পারেচার পেলাম, একটা ড্রাই বাল্ব আর ওয়েট বাল্ব টেম্পারেচার, তাদের কোনো একটা পার্টিকুলারলি পয়েন্টের তাদের দুটোর ডিফারেন্সটাই হচ্ছে ওয়েট বাল্ব ডিপ্রেশন। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার আমরা যে ওয়েট বাল্বের টেম্পারেচারটা মাপছিলাম, হ্যাঁ সেখানে যে নিচে যে ময়েশ্চারটা ছিল ওইটাও তো স্যার মানে যে পানিটা আর কি ওইটাও তো রুম টেম্পারেচারেই ছিল। হ্যাঁ দুইটার টেম্পারেচারই তো তাহলে স্যার সমান হওয়ার কথা, ড্রাই বাল্ব এন্ড ওয়েট বাল্ব। কি করে হবে? তুমি যখন ঝুঁকাচ্ছিলা ঘোরাচ্ছিলা তখন কি হচ্ছিল ওখান থেকে স্যার ওয়াটারটা? এই ল্যাবটা তো আমাদের হয়নি স্যার। আচ্ছা, যাদের হয়নি তারা আগে দেখো ছবিটা দেখো, ডান দিকে যে ছবিটা আছে, এই বাল্বটা তো নরমালি যেটা ড্রাই বাল্ব, এমনি একটা থার্মোমিটার চিন্তা করো, থার্মোমিটার দেওয়া আছে তাই তো, তার নিচে দেখো পারদের জায়গাটা আর নিচে পারদ যাওয়ার জায়গা একটা রয়ে গেছে। আর যেটা বাম দিকেরটা মানে তোমাদের হয়তো সামনে পাচ্ছ যেটা, তার নিচে দেখো একটা ছোট্ট একটা পাত্র দেওয়া আছে। এই পাত্রের মধ্যে বাল্ব কভার্ড উইথ ওয়েটেড উইক। এখানে ছোট্ট দেখো, উইক বলতে আমরা যদি কিছুই না মনে করি, এর মধ্যে দেখো দেওয়া আছে, একটু তুলা দেওয়া আছে এই পাত্রটার মধ্যে, বা অথবা এর মধ্যে দেখো জুট দেওয়া আছে, অথবা এর মধ্যে একটু কাপড় দেওয়া আছে। অর্থাৎ ওই বাল্বের যে জায়গাটা সেটাকে মুড়িয়ে দেওয়া হয়েছে এই পাত্রের মধ্যে। এখন এমন হতে পারতো যে এই পাত্রটার মধ্যে আমি অল্প করে একটু যদি পানি দিয়ে দিই, তাহলে কি হবে? টেম্পারেচার কোনটা আসবে? স্যার যে পানিটা আমরা দিচ্ছি সেই পানিটাও তো রুম টেম্পারেচারই ছিল না রুম স্যার। টেম্পারেচারে দিচ্ছ। এখন হচ্ছে এইটা দেখো, এই হ্যান্ডেলটা নিয়ে আমরা কি করি, এটাকে কিছুক্ষণ ঘুরাই, রোটেট করি। যারা করোনে তারা দেখবা করবে, রোটেট করবে। রোটেট করলে কি হবে, এখানের পানিটা কি হবে, ওয়াটারটা ভেপার হয়ে উঠে যাবে না? ঘুরলে ওয়াটার ভেপারে উঠে যাবে, ওটা ভেপার হয়ে গেলে কি হবে, এই জায়গাটা আরো ঠান্ডা হবে। ঠান্ডা হলে কি হবে, দুটোর মধ্যে একটা ওই টেম্পারেচারে, রুম টেম্পারেচারে, কিন্তু এটার মধ্যে দেখো টেম্পারেচারটা অনেক কমে আসবে। কমে আসলে দুটোর মধ্যে একটা ডিফারেন্স তৈরি করবে। এই ডিফারেন্সটাই হচ্ছে আমাদের যে এটা পাচ্ছি আমরা ওয়েট বাল্ব টেম্পারেচার, ওইটাই টেম্পারেচারটা হচ্ছে ওই পয়েন্টে, ওই সময়ে, ওই টেম্পারেচারে আমরা যে টেম্পারেচারটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের ওয়েট বাল্ব টেম্পারেচার। আর ড্রাইয়ের ক্ষেত্রে তো শুকনোই আছে, সেখানে তো আর কোনো ময়েশ্চার নাই, কোনো ওয়াটার ভেপার নেই, কিন্তু এখানে ওয়াটার ভেপারটা তুমি পাচ্ছ, যে কারণে এখানে টেম্পারেচারটা অনেক কমে যায়, যার কারণে দুটোর মধ্যে একটা ডিফারেন্স তৈরি করে। ড্রাই বাল্ব টেম্পারেচার হয় যদি মনে করো তুমি 38 পাও, এখানে এসে পাবা দেখবা যে 35 বা 32 বা 33 একটা টেম্পারেচার পাচ্ছ। তাহলে এই যে দুটোর মধ্যে যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কি বলা হচ্ছে আমাদের ডিউ পয়েন্ট, আমাদের ওয়েট বাল্ব। স্যার এই জিনিসটা কি বাষ্পায়নের কারণে হবে? হ্যান্ডেলটা ঘোরালে যে ওয়াটার ঘোরালে কি হবে, ওয়াটারটা ভেপার হবে না জি স্যার। টেম্পারেচারে ওয়াটার ভেপার হয়ে উঠে গেলে কি হবে, সেখানে ওয়াটার ভেপার তৈরি হবে। ওয়াটার ভেপার কি হলে ওই জায়গাটা কি করবে, ঠান্ডা করে ফেলবে না ওই জায়গা থেকে টেম্পারেচার। তাহলে ঠান্ডা হলে কি হবে, ওখানে টেম্পারেচার কমে আসবে, পারদটা কি হবে আস্তে আস্তে আরো নেমে আসবে। নেমে আসলে কি হচ্ছে, দুটোর মধ্যে ডিফারেন্সটা আরো বেড়ে যাচ্ছে।
এটাই হচ্ছে আমাদের ওয়েট বাল্ব ডিপ্রেশন, যেটাকে বলছি দুটো ডিফারেন্সটা। স্যার যেটা ড্রাই বাল্ব হ্যাঁ আছে সেই ময়েশ্চারটা কোনোভাবে ইফেক্ট করছে না? না না, এটা দুটো সেপারেট থার্মোমিটার, তো দুটোর মধ্যে তো কোনো একসাথে দুটো পাশাপাশি আছে ঠিকই, কিন্তু দুটো সেপারেট ভাবে অপারেট হচ্ছে। যে কারণে হচ্ছে ড্রাই বাল্ব তোমার রুমের যে টেম্পারেচার অথবা তুমি যেখানে নিচ্ছ সেই জায়গার টেম্পারেচারটাই শো করবে ড্রাই বাল্বে। আর ওয়েট বাল্ব টেম্পারেচারটা হচ্ছে যে তোমার ওই টেম্পারেচারে যে পরিমাণ ওয়াটার ভেপারে উঠে যাওয়ার ফলে ওখানে যে তোমার ওয়াটার ভেপারটা চলে যাওয়ার কারণে যে টেম্পারেচারটা ফল করছে সেই টেম্পারেচারটা শো করবে ওয়েট বাল্বে। তো স্বাভাবিকভাবে ধরো যেটা বেরিয়ে যাবে টেম্পারেচার, তাহলে কি হচ্ছে টেম্পারেচারটা কমে যাবে, কমে গেলে দুটোর মধ্যে ডিফারেন্সটা বাড়তে থাকবে। স্যার আমরা জানি স্যার থার্মোমিটার যখন ঝাঁকানো হয় তখন তো স্যার পারটা নিচে নামে আসে, তখন এখানে যে ঘোরানো হচ্ছে তাহলে কি চেঞ্জ হবে না? তো সেটাই তো তোমার কমছে বলেই তো তোমার ওয়েট বাল্বের টেম্পারেচারটা তুমি পাচ্ছ ড্রাইয়ের তুলনায় কম। স্যার দুইটাই তো কমবে স্যার। না না, দুটো কমবে কেন? এখানে কি কোনো ওয়াটার ভেপার আছে? স্যার মানে ঝাঁকানোর ফলে তো স্যার ঝাঁকানোও কোনো কিছু হবে না, কারণ ওর তো টেম্পারেচার যা সেটা তো রুম টেম্পারেচারই শো করবে। কোনগুলো হয় যদি এটা হাতে নিয়ে যেরকম আমরা বডিতে দিয়ে বডির টেম্পারেচার নেওয়ার পরে ঝাঁকিয়ে পারদটাকে নামিয়ে দিই, কিন্তু আমরা তো ঝাঁকিয়ে নামাচ্ছি না, আমরা তো ঝাঁকিয়ে নামাচ্ছি না, এটাতে ঘোরাচ্ছি, রোটেট করছে। স্যার এই ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না? না না, এটাতে কোনো ইফেক্ট হবে না, ড্রাই বাল্বে কিছু হবে না। যেটুকু কমবে ওয়াটারটা যেটুকু ভেপার হয়ে চলে যাওয়ার কারণে যে টেম্পারেচারটা কমবে সেটাই অনলি ইফেক্টেড বাই রাইট ওয়েট বাল্ব টেম্পারেচার। স্যার ওয়েট বাল্ব ডিপ্রেশনটা কিভাবে রিলেটিভ হিউমিডিটি ইন্ডিকেট করতেছে? হ্যাঁ, ওয়েট বাল্ব ডিপ্রেশনটা কিভাবে রিলেটিভ হিউমিডিটিটা ইন্ডিকেট করতেছে, মানে ডিফারেন্স অফ এইটার মধ্যে কি আছে? রিলেটিভ হিউমিডিটির মধ্যে কি জিনিসটা আমরা ছিল আগে একটু আবার ব্যাক করে আসো। রিলেটিভ হিউমিডিটির মধ্যে কি আছে? Actual mass of water vapor in a given volume of moisture to the mass of water vapor in the same volume of saturated air in the same temperature and pressure. তুমি যখন নিচ্ছ বাইরে তখন কি একই প্রেসার এবং টেম্পারেচারে ড্রাইও নিচ্ছ, ওয়েটও নিচ্ছ? জি স্যার। ঠিক নিচ্ছ না? জি স্যার। তাহলে এখানে দেখো যে অ্যাকচুয়াল মাস অফ ওয়াটার ভেপার, এখন তাহলে এখান থেকে যে অ্যাকচুয়াল মাস অফ ওয়াটার ভেপার কোথায় থেকে? যে গিভেন ভলিউম অফ ময়েশ্চার টু দ্য মাস অফ ওয়াটার ভেপার, তুমি যে পরিমাণ মাস অফ ওয়াটার ভেপার চলে যাচ্ছে বলেই তো এই টেম্পারেচারটা ফল করছে। তাহলে এই জিনিসটা কি এখানে যেটা মিন করছে রিলেটিভ হিউমিডিটি, ওটাই তো শো করছে এখানে কমে যাচ্ছে বলেই তো দুটোর মধ্যে ডিফারেন্সটা তৈরি করলো। যে কারণে বলতেছে এটা অনেকটা ইন্ডিকেট করতেছে, ওয়েট বাল্ব ডিপ্রেশনটা ইন্ডিকেট করতেছে রিলেটিভ হিউমিডিটি অফ দ্য ইয়ারের মধ্যে রিলেটিভ হিউমিডিটি কতটুকু সেটা ইন্ডিকেট করছে আমার এখান থেকে দুটো ডিফারেন্স ডিপ্রেশন। এখন দেখো আরেকটা জিনিস আসছে, ডিউ পয়েন্ট টেম্পারেচার বলা হচ্ছে। বলছে ইট ইজ দ্য টেম্পারেচার ইয়ার রেকর্ডেড বাই এ থার্মোমিটার when the moisture water vapor present in it begins to condense. কোন সময়ে নিবা? বলছে ইট ইজ দ্য টেম্পারেচার অফ দ্য ইয়ার রেকর্ডেড বাই এ থার্মোমিটার। কোন থার্মোমিটার? ড্রাই বাল্ব না ওয়েট বাল্ব? Wait, bulb maybe. It is the temperature of air recorded by a thermometer. স্যার এটা ড্রাই বাল্ব। হ্যাঁ, ড্রাই বাল্ব স্যার। ড্রাই বাল্ব। আচ্ছা, বলছে when the moisture কি? ওয়াটার ভেপার প্রেজেন্ট ইন ইট begins to condense. ঠিক যে সময়ে তোমার এই ময়েশ্চার ওয়াটার ভেপারটা কনডেন্স হওয়া শুরু হচ্ছে ওই সময়ে তোমার টেম্পারেচার কতটুকু শো করছে। বলছে when the moisture water vapor present in it begins to condense. যদি এটাকে একটু অন্যভাবে বলি, in other words the dew point temperature is the saturated temperature corresponding to the partial pressure of water vapor. এটাকে যদি আরেকটু অন্যভাবে বলছি, ডিউ পয়েন্ট টেম্পারেচার ইজ দ্য স্যাচুরেশন টেম্পারেচার corresponding to the partial pressure of water vapor. ওয়াটার ভেপারের পার্শিয়াল প্রেসারের সময় তোমার যে টেম্পারেচারটা স্যাচুরেশন টেম্পারেচার সেটাও হতে পারে। বলছি ইট ইজ ইউজুয়ালি ডিনোটেড বাই টিডিপি। তাহলে এটা দুই ভাবে আমরা বলতে পারি,
বলছি যে এটা কতটুকু ময়েস্টিয়ার ওয়াটার ভেপারে আছে যখন এটা ইনিশিয়ালি যখন এটা কনডেন্সড হওয়া শুরু হচ্ছে ওই মুহূর্তে, অথবা আমরা উল্টো ভাবে বলতে পারি বলছে ডিউ পয়েন্ট টেম্পারেচার ইজ দ্য স্যাচুরেশন টেম্পারেচার, যখন স্যাচুরেশন শুরু হচ্ছে, স্যাচুরেটেড হওয়া করসপন্ডিং টু দ্য পার্শিয়াল প্রেশার অফ ওয়াটার ভেপার, ওই সময় ওয়াটার ভেপারের পার্শিয়াল প্রেশার কতটুকু ছিল ওই মুহূর্তে। তাহলে আমরা দুটো ভাবে এটাকে বের করতে পারি, যে পার্শিয়াল প্রেশার অফ ওয়াটার ভেপার থেকেও আসতে পারে, অথবা করসপন্ডিংলি যদি আমরা যখন ময়েশ্চার ওয়াটার রেকর্ড করব তখন ইয়ার টেম্পারেচারটা সেই সময়ে তোমার ময়েশ্চার অফ ভেপারের ওয়াটার ভেপারের মধ্যে কতটুকু কনডেন্সড হচ্ছে, ওই মুহূর্তে কনডেন্সড হওয়া শুরু হচ্ছে, ওই মুহূর্তের যে তোমার মিক্সচারটা সেটা আমরা ডিউ পয়েন্ট টেম্পারেচার হিসাবে ডিনোট করতে পারি। তাকে এখানে একটু নোট দিয়েছে, নোটটাতে দেখো নোটগুলাই সবসময় একটু খেয়াল রাখবা। বলছে ফর স্যাচুরেটেড ইয়ার the dry bulb temperature and wet bulb temperature and the dew point temperature is same. যদি এটা স্যাচুরেটেড ইয়ার হয় তাহলে দেখো ড্রাই বাল্ব টেম্পারেচার, ওয়েট বাল্ব টেম্পারেচার এন্ড ডিউ পয়েন্ট টেম্পারেচার ইজ সেম। এই জায়গাটা দেখো দেখি ক্লিয়ার হয় কিনা তোমাদের, যদি এটা স্যাচুরেটেড ইয়ার হয়। স্যার নরমালি ডিউ পয়েন্ট টেম্পারেচারটা কি আমরা ওয়েট বাল্বে পাই না ড্রাই বাল্বে পাই? তাহলে তুমি এতক্ষণ দেখলাম বলছি ইট ইজ দ্য টেম্পারেচার অফ দ্য ইয়ার রেকর্ডেড বাই এ থার্মোমিটার। ড্রাই বাল্বে স্যার। আচ্ছা, বলছে when the moisture, ওই সময়ে ময়েশ্চার বলতে আমরা কি বুঝি, যে এটার মধ্যে ওয়াটার ভেপার কতটুকু আছে, প্রেজেন্ট ইন ইট বিগিনস টু কনডেন্স, ঠিক ওই সময়ে যে ওয়াটার ভেপারটা ছিল ওই মুহূর্তে যখন এটা কনডেন্সড হওয়া শুরু হলো। কনডেন্স মানে কি, ঠান্ডা হওয়া, তাই তো? ঠান্ডা হলে কি হবে, টেম্পারেচার কমবে স্যার, আর টেম্পারেচার কমবে। তাহলে আমরা দেখো বলতেছি ইন আদার ওয়ার্ডস দ্য ডিউ পয়েন্ট টেম্পারেচার ইজ দ্য স্যাচুরেটেড টেম্পারেচার। আমরা উল্টো ভাবে বলতে পারি যে এটা একটা কি হচ্ছে, এটা একটা স্যাচুরেটেড টেম্পারেচার করসপন্ডিং টু দ্য পার্শিয়াল প্রেশার অফ ওয়াটার ভেপার। ওই সময় ওয়াটার ভেপারের পার্শিয়াল প্রেশারে তোমার স্যাচুরেশন টেম্পারেচার কতটুকু। তো এখানে দেখো স্যাচুরেটেড ইয়ারে বলতেছে যে এই নোটটা একটা ইম্পর্টেন্ট নোট, বলছে যে ফর স্যাচুরেটেড ইয়ার, যদি ইয়ারটা স্যাচুরেটেড হয় তাহলে এখানে ড্রাই বাল্ব টেম্পারেচার, ওয়েট বাল্ব টেম্পারেচার এবং ডিউ পয়েন্ট টেম্পারেচার কিন্তু একই থাকে, তিনটে জিনিস কিন্তু একই। তাহলে এটা একটা ভাইবা বলো, তোমাদের বোঝার জন্য বলো, পরীক্ষায় বলো, এটা কিন্তু খুব কেয়ারফুলি থাকবা যে যদি এটা স্যাচুরেটেড ইয়ার বলে, অন্য কিছু আর না বলা থাকে, তাহলে বুঝতে হবে যে ইন দিস সিচুয়েশন দি ড্রাই বাল্ব টেম্পারেচার, ওয়েট বাল্ব টেম্পারেচার এবং ডিউ পয়েন্ট টেম্পারেচার আর সেম। এখন ডিউ পয়েন্ট টেম্পারেচার যখন পেলাম, স্বাভাবিকভাবে ডিউ পয়েন্টেরও একটা ডিউ পয়েন্ট ডিপ্রেশন বলে আর একটা জিনিস আছে, যেমন ওয়েট বাল্বের ডিপ্রেশন পেলাম, এখানে ডিউ পয়েন্টের একটা ডিপ্রেশন আছে। ডিউ পয়েন্ট টেম্পারেচার আর ড্রাই বাল্ব টেম্পারেচার কি স্যার সেম হবে? হ্যাঁ, স্যাচুরেটেড ইয়ারে ড্রাই বাল্ব, ওয়েট বাল্ব এবং ডিউ পয়েন্ট টেম্পারেচার তিনটাই সেম। না স্যার, এমনি ক্ষেত্রে তো আমরা ডিউ পয়েন্ট টেম্পারেচার পাচ্ছি ড্রাই বাল্ব টেম্পারেচার থেকে, মানে ওই ড্রাই বাল্ব থার্মোমিটার থেকে, তাহলে তো সব ক্ষেত্রে একই হবার কথা দুটো টেম্পারেচার। কি করে দুটো হবে যে ক্লিয়ারলি বুঝলাম না স্যার, ডিউ পয়েন্ট টেম্পারেচার আর ড্রাই বাল্ব টেম্পারেচার ভিতরে পার্থক্যটা কোন জায়গায় বুঝলো না, আবার একটু বলো। স্যার ডিউ পয়েন্ট টেম্পারেচার আর ড্রাই বাল্ব টেম্পারেচারের পার্থক্য স্যার। ড্রাই বাল্ব টেম্পারেচার তো এটা একটা তোমার নরমালি যে থার্মোমিটারটা আমরা একটা রুমে যদি রেখে দিই তখন যে টেম্পারেচারটা শো করবে সেটাই হচ্ছে আমার ড্রাই বাল্ব টেম্পারেচার। জি স্যার। তুমি এখন আসো দেখবা, তুমি যখন ল্যাবে আসবা দেখবা যে আমাদের ওয়ালে ঝুলানো আছে দুটো থার্মোমিটার, বুঝতেছো? একটাতে দেখবা যে এমনি জাস্ট থার্মোমিটারই আছে, যেখানে দেখবা তুমি সবসময় একটা শো করতেছে একটা টেম্পারেচার। আরেকটার নিচে দেখবা যে ছোট্ট একটা প্লাস্টিকের একটা পাত্র দেওয়া আছে, যার মধ্যে একটু কাপড় বা কিছু দেওয়া আছে। তুমি ওর মধ্যে যদি একটু পানি দিয়ে দাও, কিছুক্ষণ অপেক্ষা করো, দেখবো ওটা টেম্পারেচার কমে যাবে, কারণ সে তখন অলরেডি ভেপার হওয়া শুরু হয়ে গেছে, রুম টেম্পারেচারে সে কিন্তু ভেপোরাইজ হচ্ছে। তখন ভেপোরাইজ হবে, তখন কি হবে, স্বাভাবিকভাবে ওখান থেকে টেম্পারেচার কিছু নিয়ে বেরোবে। তো টেম্পারেচার যদি নিয়ে বেরিয়ে যায় তাহলে কি হবে, ওখানে টেম্পারেচার কমবে। তো কমলে কি হবে, আমার ওয়েট বাল্ব টেম্পারেচার আর ড্রাই বাল্ব টেম্পারেচার কি সমান থাকবে তখন? না, জি স্যার, আমি স্যার ডিউ পয়েন্ট টেম্পারেচার কথাটা বলছিলাম স্যার, ওয়েট বাল্ব টেম্পারেচার স্যার বুঝছি ওইটা। হ্যাঁ,
আর ডিউ পয়েন্ট টেম্পারেচারটা হচ্ছে যে সেই ক্ষেত্রে ময়েস্টিয়ার যখন কনডেন্সড হওয়া শুরু হচ্ছে, যখন এই ইয়ারটা যখন আমার আসছে তার মধ্যে যে ওয়াটার ভেপারটা আছে, সেই ওয়াটার ভেপারটা যখন কনডেন্সড হওয়া শুরু হচ্ছে, তখন সেই মুহূর্তে যে টেম্পারেচারটা, সেটাকে বলা হচ্ছে আমাদের ডিউ পয়েন্ট টেম্পারেচার। বলছি ইট ইজ দ্য টেম্পারেচার রেকর্ডেড বাই এ থার্মোমিটার। কোনটা মেজার করবে? একটা থার্মোমিটার রেকর্ড করবে। কোনটা? যখন তোমার ময়েস্টিয়ারটা, ময়েশ্চার ওয়াটার ভেপারটা যখন আমার কনডেন্সড হওয়া শুরু হচ্ছে, ওই সময়ের যে টেম্পারেচার। এই তাহলে স্যার টেম্পারেচারটা কি ওয়েট বাল্ব থার্মোমিটারে দেখা যাবে? এটা তুমি যে কোনোটা দিয়ে করতে পারো, যদি সেখানে ময়েশ্চার তুমি দিতে পারো, ময়েশ্চারটা থাকে সেখানে, যদি যে পরিমাণ ময়েশ্চার তুমি কনডেন্স করাতে পারবা। যেমন ধরো এটা বেশিরভাগ ক্ষেত্রে কি করি আমরা, ওয়েট বাল্বে এটা করে থাকি নরমাল। তাহলে স্যার কনডেন্স হওয়ার আগে ওটা স্যার ড্রাই বাল্ব টেম্পারেচার, কনডেন্স হওয়ার পরে ওটা ডিউ পয়েন্ট টেম্পারেচার, এমন জিনিসটা? স্যার এটা কি হচ্ছে, পানি বাষ্প হতে পারছে না, এই জন্য টেম্পারেচার কমবে না, এই জন্য দুইটা মানে থার্মোমিটারের টেম্পারেচার সেম হয়। কোন জায়গা তুমি আরেকবার বলো তোমার প্রশ্নটা। স্যার এখানে তো কনডেন্স হচ্ছে, মানে কোনো পানি আর বাষ্প হতে পারছে না ওই যে ওয়েট বাল্ব থেকে, এই জন্য কি ড্রাই বাল্ব আর ওয়েট বাল্ব সেম হয়? দেখো প্রত্যেকটা ইয়ারের ম্যাক্সিমাম একটা স্যাচুরেটেড হওয়ার একটা ক্যাপাবিলিটি আছে। তুমি তো যেমন ধরো পানিতে যদি চিনি দিতে থাকো, তাহলে কি হবে? চিনি এক পরে আর কিন্তু চিনি গলবে না। তাহলে গোলাতে গেলে কি করতে হয় আমাদের? বেশি পানি দিতে হয়। শরবতে বেশি পানি দেওয়া না, ওই পানিতেই যদি করতে হয় তাহলে কি করবা? ওটাকে হিট দিতে হবে। হ্যাঁ, তাহলে বাড়তে হবে। তাহলে সেম প্রেসার এবং টেম্পারেচারে যদি হয়, তাহলে তো ওর চাইতে আর বেশি সে অ্যাবজর্ব করতে পারবে না। তো আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমার ইয়ারে ম্যাক্সিমাম যে যতটুকু আমরা পার্সোনালি যেটুকু যেতে পারছে, ভেপোরাইজ হচ্ছে, সেটাই মিক্সচারটা কতটুকু ভেপোরাইজ হয়ে যাচ্ছে। সেই ভেপোরাইজ হচ্ছে যখন আমার কনডেন্সড হওয়া শুরু করছি, তখন কনডেন্স না হলে তো সে ভেপোরাইজ যাবে না। তাহলে ওই জায়গায় আমাদের যে টেম্পারেচারটা আমরা পাচ্ছি, সেটাই আমাদের ডিউ পয়েন্ট টেম্পারেচার। যেটাকে আমরা ডিউ পয়েন্ট টেম্পারেচার বলছি, এটাকে স্যাচুরেশন টেম্পারেচার বলা হয়েছে। তাহলে এটা কি টেম্পারেচারটা কোন টেম্পারেচার? ইট ইজ দ্য স্যাচুরেশন টেম্পারেচার। যখন স্যাচুরেশন শুরু হচ্ছে, সেই স্যাচুরেশন টেম্পারেচার পার্শিয়াল corresponding to the partial pressure of water vapor. ওয়াটার ভেপারের পার্শিয়াল প্রেসারের যে স্যাচুরেশন টেম্পারেচারটা, সেই টেম্পারেচারটা কি বলা হচ্ছে তোমার ডিউ পয়েন্ট টেম্পারেচার। আর ডিউ পয়েন্ট ডিপ্রেশন বলতেছে কি, ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ড্রাই বাল্ব টেম্পারেচার এন্ড ডিউ পয়েন্ট টেম্পারেচার। এখানে দেখো, ওখানে ছিল ড্রাই বাল্ব আর ওয়েট বাল্বের ডিফারেন্স, আর এটার ক্ষেত্রে কি হলো, the difference between dry bulb temperature and dew point temperature of air. এই দুটো ডিফারেন্সটাকে বলা হচ্ছে ডিউ পয়েন্ট ডিপ্রেশন। আগে ডিপ্রেশন আর এটার মধ্যে তফাৎটা কি হলো? আগেরটা ছিল ওয়েট বাল্ব ডিপ্রেশনটা কি ছিল বলো? ওইটা ছিল তোমার ড্রাই আর ওয়েট বাল্বের ডিফারেন্স, আর এটা ড্রাই বাল্বের সাথে ডিউ পয়েন্টের ডিফারেন্স। এটাকে বলা হচ্ছে ডিউ পয়েন্ট ডিপ্রেশন। এখন এই যে টার্মগুলো শিখলাম, এই টার্মগুলাকে আমরা কি করে ইউটিলাইজ করব, এবং এই টার্মগুলো আমরা এই সাইক্রোমেট্রি চ্যাপ্টারে এগুলো কিভাবে ব্যবহৃত হবে, এবং এই সাইক্রোমিটারটা আমরা যে সাইক্রোমিটারটা দিয়ে আমরা মেজার করে থাকি, সেই সাইক্রোমিটারটার নাম দেওয়া আছে দেখো, স্লিং সাইক্রোমিটার। এই স্লিং সাইক্রোমিটারটা ইউজ করে আমরা সাধারণত এগুলো মেজার করে থাকি। এখানে আমরা মেনলি যেটা মেজার করে থাকি সেটা হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার এবং ওয়েট বাল্ব টেম্পারেচার, এবং সেক্ষেত্রে যাতে দুটো ডিফারেন্সটা মেজার করে থাকি, এবং আমরা চার্ট থেকে তখন সেখান থেকে রিলেটিভ হিউমিডিটি বের করি, যেটা তোমরা প্র্যাকটিক্যালি অলরেডি করেছো। কেউ কেউ গ্রুপ যারা করো নাই তারা হয়তো ভবিষ্যতে করবা, কিন্তু যারা করেছো তারা অলরেডি এই কাজটা করে ফেলেছে। এখন এই যে সাইক্রোমিটার বলতেছে, দেখো যে সাইক্রোমিটারে কি আছে, there are many types of cycrometers, but the sling cycrometer as shown in figure is widely used. আমরা সবসময় যেটা ব্যবহার করে থাকি
সেটাই হচ্ছে আমাদের স্লিং স্যাক্রোমিটার। এর মধ্যে কি আছে, একটা ড্রাই বাল্ব থার্মোমিটার আছে, আর আরেকটাতে আছে ওয়েট বাল্ব থার্মোমিটার আছে। দুটো কিন্তু পাশাপাশি রাখা আছে, এমন নয় যে একটা এক জায়গায় আর একটা আর এক জায়গায়, দুটোই কিন্তু একই কাঠের উপর দেখবে, যেটা দুটোই একটা কাঠের উপর সাধারণত বসানো থাকে বা দুটো পাশাপাশি বসানো আছে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এখানে এই ওয়েট বাল্ব টেম্পারেচার আর ডিউ পয়েন্ট টেম্পারেচার এই দুটার মেকানিজমটা প্রায় সেম না? এই জায়গাটার মধ্যে একটু মানে বুঝতে একটু কষ্ট হচ্ছে যে মানে এখানে বলা হয়েছে যে ডিউ পয়েন্টে যে আশেপাশের এয়ার যখন কনডেন্স হয়, আর এখানে ওয়েট বাল্ব থার্মোমিটারও আমরা দেখলাম যে ওই মানে এখান থেকে আমরা যখন ঘুরাই তখন হচ্ছে যে ওয়াটারটা যখন এয়ারের মধ্যে যখন সরে যায় তখন কিছু তাপমাত্রা নিয়ে যায়। সো স্যার এই দুটার মধ্যে একটু বুঝতে কষ্ট হচ্ছে যে মানে কোনটা কিভাবে এখানে কষ্ট হচ্ছে কি যে তুমি ওখানে যে পরিমাণ তোমাকে ঘোরাতে বলতেছে অথবা ঘোরাচ্ছো তখন ওই সময়ের জন্য মুহূর্তে, আর এটা হচ্ছে প্রেজেন্ট ইট বিগিনস টু কনডেন্স, যে সময় কনডেন্সড হওয়া শুরু হচ্ছে, বা এটাকে আমরা বলতেছি ইটস এ অন কাইন্ড অফ স্যাচুরেশন টেম্পারেচার। যে সময় তোমার স্যাচুরেট হয়ে যাচ্ছে, এরপরে স্যাচুরেশনটাকে যদি আরো ঠান্ডা করো তাহলে কি হবে, এরপরে আরো বেশি কনডেন্সড হতে থাকবে, কনডেন্স হতে, কিন্তু এটা হচ্ছে যে স্টার্টিং অফ দ্য কনডেনসেশন, যখন বিগিনস হচ্ছে কনডেনসেশন শুরু হচ্ছে ঠিক ওই সময় যে টেম্পারেচারটা সেটাকে বলা হচ্ছে। স্যার তাহলে কি স্যার ডিউ পয়েন্ট টেম্পারেচারটা সবসময় সেমই থাকবে? তুমি সিচুয়েশনটা যদি চেঞ্জ করো, সেল প্রেসার যদি আমার চেঞ্জ হয়ে যায় টেম্পারেচারে, তাহলে কি সেম থাকবে? না স্যার। হ্যাঁ, তো পার্শিয়াল প্রেসারের উপর বলছে যে করসপন্ডিং টু দ্য পার্শিয়াল প্রেসার অফ ওয়াটার ভেপার। তো ওয়াটার ভেপারে যদি পার্শিয়াল প্রেসার চেঞ্জ হয় তাহলে অটোমেটিক্যালি ওটাও চেঞ্জ হবে। এখন তাহলে আমরা এই স্লিং স্যাক্রোমিটার যেটা দিয়ে আমরা মেজার করে থাকি এই টেম্পারেচার গুলো, ড্রাই বাল্ব এবং ওয়েট বাল্ব টেম্পারেচার, সেটারই কথাগুলো তোমার এখানে বলেছে, একটা উইক দেওয়া এবং সেটা ওয়েটেড বাই ডিস্টিল ওয়াটার, ওয়াটার দিতে বলতেছে। তারপরে এটা কি বলতেছে, বলবে থার্মোমিটার, যেখান থেকে আমরা উইক থেকে আমরা কি পাবো, ওয়েট বাল্ব টেম্পারেচার পাবো। এটাকে রোটেট করতে বলতেছে ইন দ্য ইয়ার ফর অ্যাপ্রক্সিমেটলি 1 মিনিট আফটার হুইচ দ্য রিডিংস ফ্রম বোথ দ্য থার্মোমিটারস আর টেকেন। আগে রোটেট করবা, করার পর দুটো থেকে যে টেম্পারেচার গুলা পাবা সেটা রেকর্ড করতে বলতেছে, একটা ড্রাই বাল্বের থেকে আর একটা ওয়েট বাল্ব থেকে তোমার নিয়ে আসতে বলতেছে। তাহলে আমাদের দেখো যে এই ক্ষেত্রে আমরা সবচেয়ে ভাইটাল যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা দুটো টেম্পারেচার মেজার করতে পারছি। আমাদের এই একটা থার্মোমিটার যেটা স্লিং স্যাক্রোমিটার, সেখানে দুটো থার্মোমিটার দেওয়া আছে, দুটোকে দুইভাবে দেখো ব্যবহার করতে বলতেছে, এবং সেখান থেকে আমরা এটাকে স্লিং স্যাক্রোমিটারটাকে রোটেট করবার আগে বলা হচ্ছে the dry bulb temperature directly exposed to the ear and measure the actual temperature of ear. The bulb of the wet bulb thermometer is covered by a wick thoroughly weighted by distilled water. এটা ওয়াটার দিলেও হয়, ডিস্টিল দিলেও হবে। Temperature measured by this wick covered by bulb of thermometer is the temperature of liquid water in the wick and is called wet bulb temperature. এখানে যে আমরা টেম্পারেচার অফ লিকুইড ওয়াটার যেটা পাবো সেটাই কিন্তু ওয়েট বাল্ব টেম্পারেচার শো করবে। এবার এটা কিভাবে নিবা সেটা মেজার করার পদ্ধতিটা বলতেছে, এই থার্মোমিটারটাকে স্লিং স্যাক্রোমিটারটাকে বলতেছে ইন দ্য ইয়ার, তোমাকে রোটেট করতে বলতেছে 1 মিনিট, প্রায় 1 মিনিট মতো ঘোরাতে বলতেছে। ঘোরানোর পরে তোমাকে রিডিংটা নিতে বলতেছে বোথ দ্য থার্মোমিটার থেকে, দুটো থেকে নিবা, এবং দুটো থেকে নিলে তুমি আলাদা দুটো টেম্পারেচার পাবা, একটা ড্রাই বাল্বের পাবা আর একটা ওয়েট বাল্বের তুমি পাবা। তাহলে এখান থেকে আমরা এই স্লিং স্যাক্রোমিটার ইউজ করে আমরা ড্রাই বাল্ব ওয়েট বাল্ব টেম্পারেচার পেলাম। আর এই দুটো যদি পাই তাহলে সেখান থেকে দেখো আমরা ওয়েট বাল্ব ডিপ্রেশন পাচ্ছি না, রিলেটিভ হিউমিডিটি বাইর করতে পারছি, আদার্স যা যা এখানে উপরে আমরা যেগুলো পাচ্ছি তার সবগুলোই কিন্তু এই দুটো টেম্পারেচার থেকে আমরা বের করে নিতে পারছি। তাহলে দেখা যাচ্ছে যে দুটো টেম্পারেচার আমাদের জন্য এটা একটা ভাইটাল টেম্পারেচার, যে দুটো না হলেই আমরা কিন্তু এই চ্যাপ্টারের এই সমস্ত জিনিসগুলো বের করতে পারবো না। এখন এগুলাকে কাজে লাগাতে গিয়ে আমাদের দেখো আর একটা জিনিস লাগতেছে, সেটা হচ্ছে পার্শিয়াল প্রেসারের কথা। তো তোমরা
ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার স্যার অলরেডি স্যার একটা প্রশ্ন ছিল স্যার বলো। আমরা যে সাইক্রোমিটার থেকে ড্রাই বাল্ব আর ওয়েট বাল্বের যে পার্টটা পাচ্ছি এখান থেকে কি মানে আমরা ডিউ পয়েন্টটাও বের করতে পারবো? তুমি পেয়ে গেলে তারপরে তো সবই বের করতে পারবে। আরো আসি, আমরা একটু আস্তে আস্তে যাই, পরে আমরা গ্রাফগুলো দেখবো, তখন ওখান থেকে কি কি বের করতে পারি সেগুলো আমরা একটু দেখবো, আরো পরিষ্কার হবে। তোমাদের মনের মধ্যে যে সমস্ত কিছু প্রশ্ন রয়ে গেছে সেগুলো আরেকটু পরে আগিয়ে গেলে তখন দেখবে যে ওখান থেকে তোমার ক্লিয়ার হবে যে কার্ডগুলোতে কি কি বের করছি, সেই কার্ড থেকে আমরা বের করে নিতে পারবো। এখন দেখো যে ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার, এটা তো অলরেডি বোধহয় তোমরা ইন্টারমিডিয়েটে ম্যাট্রিকেও পড়েছো, ফিজিক্সে পড়েছো না? জি স্যার কি ছিল? স্যার কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে আছে, ফিজিক্সেও ছিল, তোমাদের ম্যাট্রিকেও ছিল, ইন্টারমিডিয়েট লেভেলেও ছিল, দুই জায়গায় ছিল। ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশারের ডেফিনিশনটা বলতেছি, টোটাল প্রেশার এক্সার্টেড বাই মিক্সচার অফ এয়ার অ্যান্ড ওয়াটার ভেপার is equal to the sum of the pressure which each constituent would exert if it is occupied by the same space by itself. এর মধ্যে পরিষ্কার হয়ে আসছে যে টোটাল প্রেশারটা কি হবে, তার যে পার্শিয়াল প্রেশার তার মধ্যে যে কনস্টিটিউয়েন্ট গুলো আছে, যে তার মিক্সচারের মধ্যে কি আছে, আমার ড্রাই এয়ার আছে আর ওয়াটার ভেপার আছে। তাহলে যদি আমি ওই কোনো একটা স্পেসের টোটাল যে অকুপাই করে আসছে, তাহলে ওটার যদি আমি টোটাল প্রেশারটা জানতে চাই, তাহলে কি হবে, ওর মধ্যে কতটুকু ড্রাই এয়ার আছে এবং তার মধ্যে ওয়াটার ভেপার যা আছে তাদের ইন্ডিভিজুয়াল পার্শিয়াল প্রেশারটারই যোগফলটাই হচ্ছে আমার টোটাল প্রেশার, যেটা বলা হচ্ছে ম্যাথমেটিক্যালি ব্যারোমেট্রিক প্রেশার অফ দ্য মিক্সচার। যেটা আমরা ব্যারোমেট্রিক প্রেশার যেটা পেয়ে থাকি মিক্সচারে, সেটাই হচ্ছে আমাদের এই ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশারের যে ডেফিনেশনটা বলতেছে, সেখান থেকে আমরা দেখো এটা বের করি। এখন আসো যে এটাকে কাজে লাগিয়ে আমরা সাইক্রোমেট্রিক রিলেশনে যাব, সেখানে দেখো কিছুটা রিলেশন আছে, আমরা কি করে এগুলাকে কাজে লাগাবো, ইউটিলাইজ করব। এখন দেখো যে হিউমিডিটি বা স্পেসিফিক হিউমিডিটি বা অ্যাবসলিউট হিউমিডিটি, হিউমিডিটি রেশিও আর ময়েশ্চার কন্টেন্ট, এখানে দেখো আমরা কি করে মেজার করব। বলছি ইট ইজ দ্য মাস অফ ওয়াটার ভেপার প্রেজেন্ট ইন 1 kg অফ ড্রাই এয়ার। প্রথমেই দেখো 1 kg অফ ড্রাই এয়ারের কথা বলছিল, আমি বলছিলাম যেটা ইউনিট মাসও বলতে পারি আমরা, ইউনিট মাস বললো যা হবে, 1 kg অফ ড্রাই এয়ার বললো তাই। ইট ইজ জেনারেলি এক্সপ্রেসড ইন কেজি পার কেজি অফ ড্রাই এয়ার, দুটোই তো কেজি। তাহলে কেজি বাই কেজি হলে কি হবে, কেটে যাওয়ার কথা না? জি স্যার। কিন্তু কাটেন নাই কেন, কেজি পার কেজি রেখে দিয়েছে কেন? স্যার কারণ কি মানে একটাতে আপনার ওয়াটার ভেপরের মাস বোঝে, আরেকটা ড্রাই একটা হচ্ছে ড্রাই এয়ারের আর একটা হচ্ছে ওয়াটার ভেপারের। যে কারণে আমরা কাটি না, এই কারণে যে এটা বোঝার জন্য আমরা যেটা এক্সপ্রেস করব যে এত কেজি অফ ওয়াটার ভেপার প্রেজেন্ট ইন এত কেজি অফ ড্রাই এয়ার। দুটোই কেজি, কিন্তু দুটো জিনিস আলাদা, একটা হচ্ছে ওয়াটার ভেপার আর একটা হচ্ছে ড্রাই এয়ার। বলছে ইট মে অলসো বি defined as the ratio of mass of water vapor to the mass of dry air in a given volume of the air vapor mixture. যদি কোনো এয়ার ভেপার মিক্সচার নাও, তার মধ্যে মাস অফ ওয়াটার ভেপার কতটুকু আছে, করসপন্ডিং টু দ্য মাস অফ ড্রাই এয়ার। এটাকে সাধারণত আমরা ম্যাথমেটিক্যালি যে আমরা হিউমিডিটি স্পেসিফিক আর অ্যাবসলিউট হিউমিডিটি আর হিউমিডিটি রেশিও, ময়েশ্চার ইয়ার কন্টেন্ট যদি আমরা বের করতে চাই, তাহলে দেখো এটা বের করছে, কি ফর্মুলা দেওয়া আছে। এগুলো আমার মনে হয় তোমাদের এতে ছিল, তোমাদের কেমিস্ট্রিতে দেওয়া ছিল, সেই ফর্মুলাটাই আমরা এখানে আবার ব্যবহার করব। যে হিউমিডিটি বা স্পেসিমিটার অ্যাবসলিউট হিউমিডিটি যেটা আমরা রেশিও, যেটা ময়েশ্চার কন্টেন্ট আমরা বের করব, ইন W equal to 0.622 into PV by PA equal to 0.622 PV by PV। দেখো পার্শিয়াল প্রেশার অফ ওয়াটার ভেপার, পার্শিয়াল প্রেশার অফ ড্রাই এয়ার এন্ড পিবি হচ্ছে ব্যারোমেট্রিক প্রেশার, যেটা একটু আগে আমরা দেখলাম, যেটা ব্যারোমেট্রিক প্রেশার সাধারণত ডিনোট করে থাকে, এটা ব্যারোমেট্রিক প্রেশার হিসাবে। তাহলে আমরা এখান থেকে যদি স্যাচুরেটেড এয়ার হয়,
বলতে হচ্ছে স্যাচুরেটেড এয়ার কোনটা, when the air is, বলো ব্যারোমেট্রিক প্রেসারটা বুঝলাম না। একটু আগে উপরেই তো ছিল, তুমি ব্যারোমেট্রিক প্রেসার ওই সময় তো বললা না? এই যে নরমাল দেখো গাড়ি চাপ দুইটা, এটা না স্যার? ডাল্টনস ল পার্শিয়াল প্রেসারে তোমার তো ব্যারোমেট্রিক প্রেসার দেওয়াই আছে। আর এটা তো তুমি যদি এখন বলো আমি বুঝলাম না, তাহলে তো ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে কি বুঝে আসছো? তোমার তো এটা ওখান থেকেই আসছে, এখানে কিন্তু নতুন করে কিছু না। ব্যারোমিটারে যে প্রেসারটা শো করতেছে সেটাই হচ্ছে ব্যারোমেট্রিক প্রেসার অফ দ্য মিক্সচার বলা হচ্ছে ম্যাথমেটিক্যালি। এটা কোনটার মধ্যে কোনটা টোটাল প্রেসার এক্সার্টেড বাই মানে স্যার টোটাল প্রেসার, মিক্সচারের টোটাল প্রেসার, ওয়াটার ভেপার মিক্সচার is equal to the barometric pressure. দেখো, in other words, the total pressure exerted by air and water vapor mixture is equal to the barometric pressure. এই যে নিচে যে দুটো প্রেসার দেওয়া আছে এই দুটোর যোগফলটাই হচ্ছে ব্যারোমেট্রিক প্রেসার। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখান থেকে আমরা স্যাচুরেটেড এয়ার যদি হয় তাহলে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার কতটুকু আছে সেটা আমরা বাইর করতে পারি, যে ম্যাক্সিমাম কতটুকু আছে। যে ওয়াটার মিক্সচার, যে আমার তো কখনো লাগতেছে ওয়াটার মিক্সচার, কখনো লাগতেছে ম্যাক্সিমাম কতটুকু হতে পারে সেটা আমরা বের করতে পারি। এই ফর্মুলাটা ইউজ করলে আমরা এখান থেকে বাইর করে ফেলতে পারবো ডব্লিউ ম্যাক্স কতটুকু, আমাদের ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার মিক্সচার কতটুকু আছে। সেটা ফর্মুলাটা কোথায় থেকে আসলো? হ্যাঁ স্যার এই ফর্মুলাটা কোথায় থেকে আসলো? এই ফর্মুলা বলো দেখি, এখন তোমরা খুঁজে বের করো একটু। এটা তো তোমাদের পারার কথা। 0.622 এটা কি? 0.6 এটা কি কোনো রেশিও স্যার? আপনার ধ্রুবক বলতেন। এটা তো অলরেডি তোমরা ইন্টারমিডিয়েটে কেমিস্ট্রিতে করেছো আমি যতটুকু জানি। স্যার না পিভি স্যার বাই করি পিএইচ, নাই। স্যার পিভি বাই পিএইচ ঠিক আছে, কিন্তু 0.622 এটা কই থেকে আসছে? এই সূত্র তো ছিল না স্যার। একটু মাথায় আসছে না? 0.622 কি স্যার ফুল প্রেসার যেটা, আর ওটা হচ্ছে আংশিক প্রেসার দিয়ে গুণ দিলে যেটা বের হয় সেটাই आंसर, এমন কি স্যার? তোমরা পিভি ইকুয়াল টু এমআরটি থেকে বের করে নিয়ে আসতে পারো। জি স্যার, বুঝতে পারছি। এই মানে ডিরাইভ করতে এটা রুমে বসে করবা। জি স্যার, এনআরটি থেকে আসবে স্যার, এনআরটির মানে। হ্যাঁ আছে তো, তোমরা তো জানাই আছে, আমি তো জানি, বললাম যে তোমাদের এই জিনিসটা ইন্টারমিডিয়েট লেভেলে আমার যতটুকু মনে পড়ে যে এটা আছে, এবং ওখানেই তোমাদের করেও দেওয়া আছে। তোমাদের দেখো ফিজিক্সের বইও আছে, কেমিস্ট্রির বইও আছে। এগুলো একটু প্রিভিয়াস বইগুলো একটু খুলে দেখো। এখন ডিগ্রি অফ স্যাচুরেশন আর পার্সেন্টেজ অফ হিউমিডিটিটা কি করে বের করবা সেটাও দেখো। এখানে এই ফর্মুলাটা আবার ওই ফর্মুলাটা ইউজ করেছে আমরা। এখানে ডিগ্রি অফ স্যাচুরেশনের মধ্যে কতটুকু মাস আছে এবং ম্যাক্সিমাম কতটুকু আছে, দুটো রেশিও। এই দুটো রেশিওটাকেই দেখো বসিয়ে দেওয়া হয়েছে। একটা হচ্ছে তোমার স্যাচুরেটেড সময় এবং ম্যাক্সিমাম কতটুকু আছে, এই দুটো রেশিওটাকেই বের করা হয়েছে। দুটোকে বসাও তাহলে বেরিয়ে আসবে পার্শিয়াল প্রেসারের টার্মে, এই টার্মটা বেরিয়ে আসছে। দেখো এখানে নোট দেওয়া আছে যে partial pressure of saturated air is obtained from the steam tables corresponding to the dry bulb temperature. এই partial pressure of saturated air তোমাদের স্টিম টেবিলের ব্যবহার কি শিখেছো না জানো না? জানি। তাহলে স্টিম টেবিলে যে দেখবা ওখানে তোমাদের পার্শিয়াল প্রেসারের রেসপেক্টে তোমরা ড্রাই বাল্ব টেম্পারেচার দেওয়া আছে, এবং সেখান থেকে ওখান থেকে কিন্তু আমরা পার্শিয়াল প্রেসার বাইর করতে পারি, টেম্পারেচার গুলা বের করে নিয়ে আসতে পারি। এবং এখানে যদি তোমরা কোনো ভ্যালু চাও সেখান থেকে কিন্তু বের করতে পারবা, ওখানে দেওয়া আছে। সেকেন্ড বলতেছে ইফ দ্য রিলেটিভ হিউমিডিটি পিভি বাই পিএস ইজ ইকুয়াল টু 0, এটা কখন 0 হতে পারে? বলছে when the humidity ratio equal to 0 or for dry air
ডিগ্রি অফ স্যাচুরেশন মিউ ইকুয়াল টু 0। যদি এটা হয় তাহলেই রিলেটিভ হিউমিডিটি কি হবে, ইকুয়াল টু 0 হতে পারে। আবার রিলেটিভ হিউমিডিটি ফাই ইকুয়াল টু 1 কখন হতে পারে, যদি তোমার মাস অফ ওয়াটার ভেপার যদি ম্যাক্সিমামের সমান হয়ে যায় আর মিউ ইকুয়াল টু 1 হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা ভ্যারি করবে তোমার 0 থেকে 1 এর মধ্যে, কারণ 0 তো তুমি আগে পেলাম আর এটার ম্যাক্সিমাম যদি হয় তাহলে এটা 1 হতে পারে। তাহলে আমাদের রিলেটিভ হিউমিডিটি ফাই 0 থেকে 1 এর মধ্যে এটা ভ্যারি করতে পারে এর ভ্যালুটা। এবং রিলেটিভ হিউমিডিটি দেখো দেওয়া আছে তোমাদের মাস অফ ওয়াটার ভেপারের সাথে রিলেটিভ হিউমিডিটি রেশিও দেওয়া আছে, এবং সেখান থেকে তুমি সেম প্রেসার এবং টেম্পারেচারও বের করে নিতে পারবা। সেখানে দেখো ফাইয়ের ভ্যালু দেওয়া আছে, মাস দিয়ে বের করতে পারো, পার্শিয়াল প্রেসার দিয়েও বের করে নিয়ে আসতে পারো, এবং সেটারও দেখো একটা তোমাদের ডেরিভেশন করে দেওয়া আছে, এবং সেখানে প্রেসার অফ ওয়াটার ভেপার তুমি কেমন করে বের করবা সেটাও কিন্তু ডিরাইভ করা আছে। এই ডেরিভেশন গুলা তোমরা আজকে বসে এই যে ডেরিভেশন গুলা যতটা আছে এই ডেরিভেশন গুলো প্রত্যেকেই কিন্তু করবা। তার সাথে তোমাদের কয়েকটা প্রবলেম আমি দিয়ে রাখি, সেটা দেখবা 37-এর 1, 37-এর 2 দেখো, তারপরে আরো প্রবলেম আছে নিচে 37-এর 3, 37-এর 4, 37-এর 5, 6, 5 পর্যন্ত আছে। এই প্রবলেম গুলা প্রত্যেকে ক্লাস খাতায়, যে খাতা আমার ক্লাসে নিয়ে আসতা ওই খাতায় তুমি তোমার মতো করে করবা, বই দেখে কেউ কপি করবা না। বইটা সামনে আছে মানে এই না যে বই দেখে কপি করবা, বই আছে বইয়ের মতো, তুমি তোমার মতো করে কিভাবে টেবিল দেখে কিভাবে চার্ট গুলা দেখে তুমি বের করতে পারছো, তুমি কিন্তু তোমার মতো করে করবা। তোমাকে সামনে বইটা করে দাও জিনিসটা আমি এই জন্য দিচ্ছি যে তুমি ওখান থেকে হেল্পটা পাবা যে ওরা কিভাবে করেছে, আর তুমি করবা তোমার মতো করে। স্যার এখানে 37-এর 5-এ এনথালপি পর্যন্ত আছে স্যার, ওগুলোও করব? হ্যাঁ 5 পর্যন্তই তুমি খাতায়, তোমাকে একদিনে করতে হবে না, কিন্তু তুমি সেই অঙ্কগুলা তুমি করবা, এবং এটা কিন্তু ক্লাস খাতায়, কোনো লুজ শিটে বা অন্য কিছুতে করা যাবে না, ক্লাস খাতায় থাকবে। তুমি যখন আসবা আমার কাছে, যখন এরপরে ক্লাস যদি আল্লাহ সবকিছু ভালো মতো ইয়ে হয়, যখন আসবা তখন আমি কিন্তু এই প্রবলেম গুলা দেখতে চাইবো প্রত্যেকের খাতা থেকে। স্যার ক্লাস খাতা তো রাজশাহীতে রেখে আসছি, দরকার হলে আবার একটা ক্লাস খাতা তৈরি করো আজ থেকে। জি স্যার। স্যার প্রত্যেকের ক্লাস খাতায় থাকতে হবে, আমি কিন্তু কোনো লুজ শিটে বা আলাদা কোনো পাতায় কোনো কিছুতে নেব না, আমি প্রত্যেকের ক্লাস খাতায় দেখতে চাইবো। তবে প্রত্যেকটা প্রবলেম করতে হবে তোমার মতো করে, এই বইটা হুবহু কোনো কপি করা যাবে না। হ্যাঁ বইয়ের তুমি হেল্প নাও, ওরা যেভাবে করেছে তার হেল্পটা নাও, ও কিভাবে করলো সেগুলা হেল্প নাও। বইয়ের প্রবলেমও কিন্তু অনেক জায়গায় ভুল আছে, ক্যালকুলেশনে ভুল আছে, রিডিং এ ভুল আছে, সুতরাং আমি চাইবো যে তুমি অন্তত এই ভুলটা যেন না করো। এবং যেটা বুঝবা না দরকার হলে আগামী ক্লাসে আমাকে আবার বলবা যে সেই এই জায়গাটা আমরা বুঝতে পারি নাই অঙ্কের, সেই জায়গাগুলো আমাকে বলবা, আমি ক্লিয়ার করার চেষ্টা করব। কিন্তু কথা হচ্ছে যে প্রত্যেকটা প্রবলেম তোমাকে নিজের মতো করে করতে হবে, নিজের খাতায়, এবং সম্পূর্ণ নিজে। এমন নয় যে এক বই আছে এটা দেখে হুবহু কপি করলাম, এই কপি করা যাবে না। তুমি কিভাবে করতেছো তোমার ডিটেলস করে তুমি ক্যালকুলেশন করে তুমি দেখাবা। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বল। যে স্টিম টেবিল থেকে যে স্যাচুরেশন প্রেসারটা, এটা কি মানে ওখানে দেওয়াই থাকবে না, আমাদের সামহাও বের করতে হবে? তুমি স্টিম টেবিলটা তোমার না থাকলে তো তুমি বুঝবা না। স্টিম টেবিল কি আছে তোমার সামনে? স্যার তুমি একটা স্টিম টেবিল তোমার কাছে থাকলে খুব ভালো হতো। স্যার বইয়ে এনথালপির কিছু সূত্র আছে, এগুলা কি পড়তে হবে? কোনগুলো পড়ার কথা বললাম? স্যার বইয়ে এনথালপির কিছু সূত্র আছে দেখলাম, এগুলা কি পড়তে হবে? হ্যাঁ তোমার প্রবলেম করার জন্য তো লাগবে কিছু, না হলে তুমি কিভাবে করবা?
এনথালপি বাইর করতে গেলে লাগবে তো ওই ফর্মুলাটা। দেখো এর মধ্যে অঙ্কের মধ্যে এনথালপির কথা আছে। এনথালপিটা কি করে বের করছে সেটাও করে দেওয়া আছে, তোমার এত ডিটেলস না গেলেও হবে। তুমি এনথালপিটা দিয়ে কি করে বের করছে, ড্রাই বাল্ব ওয়েট বাল্ব টেম্পারেচার দিয়ে বা স্পেসিফিক হিউমিডিটি ইউজ করে কি করে মেজার করছে, তোমার ওই ফর্মুলাটুকু জানলেও হবে। আর স্টিম টেবিল দেখবা, স্টিম টেবিল তুমি তো যেহেতু এখানে করা আছে, ওরা তো স্টিম টেবিল ব্যবহার করেই বের করেছে, তাই না? তাহলে তুমি অন্তত ওই টেবিলটা, স্টিম টেবিল তোমার কাছে থাকলে তুমি ওর মতোই যাবা, যে দেখবা যে ও ঠিক মতো বের করতে পেরেছে কিনা, কোনটা কোনটা ডাটাটা ইউজ করেছে, তুমি তাহলে সেগুলো ইউজ করবা তুমিও। স্টিম টেবিল কি সবার কাছে আছে? স্যার কারো কাছে নাই স্যার। নাই স্যার, নাই স্যার। স্টিম টেবিল মার্কেটে পাওয়া যায় তো, এটা কিনে নাও। স্যার নেট থেকে আর নিলে অথবা হবে দেখো না? কিছু বইয়ের পিছনেও কিন্তু স্টিম Steam টেবিল দেওয়া table। থাকে। হ্যাঁ নেটে আছে। হ্যাঁ, তো নেট থেকে নিয়ে নাও তাহলে হবে। নেট থেকে ডাউনলোড করে নিও, তাহলে দেখবা যে তুমি এখানে একটা সুবিধা কি, যে ওরা তো করেছে তোমার স্টিম টেবিল ব্যবহার করে, তাহলে তুমিও কি করবা, তুমিও স্টিম টেবিলটা নিলে তাহলে বুঝতে পারবা যে কোন কোন ভ্যালুটা ইউজ করেছে ওরা। তোমার এখানে টেবিলের মধ্যে যখন, যেমন ধরো 1 নম্বর একটা প্রবলেমই দেখো, 1 নম্বর প্রবলেমে কি আছে, অ্যাটমসফেরিক এয়ার হ্যাজ এ ড্রাই বাল্ব টেম্পারেচার, যেটা তোমরা ড্রাই বাল্ব টেম্পারেচার টিডি বা টিডিবি বলছো, সেটা দেওয়া আছে 21 ডিগ্রি। আর ওয়েট বাল্ব দেখো 18 ডিগ্রি দেওয়া আছে। আর ব্যারোমেট্রিক রিডিং 750 মিলিমিটার অফ মার্কারি দেওয়া আছে, তাহলে 750 মিলিমিটার অফ মার্কারি দেওয়া আছে। এখান থেকে পার্শিয়াল প্রেসার অফ ওয়াটার ভেপার, রিলেটিভ হিউমিডিটি, ডিউ পয়েন্ট টেম্পারেচার, তিনটে জিনিস বের করতে বলেছে। তো তিনটের তো ফর্মুলা তোমার দেওয়াই আছে, ওই তিনটে ফর্মুলা ইউজ করো। আর দেখো রিলেটিভ হিউমিডিটি বের করতে যে করসপন্ডিং ড্রাই বাল্ব টেম্পারেচার এগেইনস্টে তোমার কি বের করেছে, find the pressure of vapor corresponding to dry bulb temperature 21 ডিগ্রি, সেখানে আমার পার্শিয়াল প্রেসারটা লাগবে। তাহলে ওইখানে ওই রিলেটিভ হিউমিডিটিটার যেখানে তুমি বের করছো, তোমার ওই জায়গায় যখন বের করতে যাবা তখন স্টিম টেবিলটা নিবা। এই স্টিম টেবিলে যে তুমি ওখান থেকে স্যাচুরেশন প্রেসারটা পাবা 21 ডিগ্রি সেলসিয়াসে, দেখবা স্যাচুরেশন প্রেসার বের করা যেই আছে। এখন এমন হতে পারে যে তুমি যেখানে যাচ্ছ, যে দেখা যাচ্ছে যে তোমার 20-তে দেওয়া আছে, তোমার 21ও নাই, আবার দেখা গেল যে তোমার 19ও নাই, তখন কি করবা? স্যার ঐকিক নিয়ম। হ্যাঁ, আচ্ছা, ওখানে যেভাবে করতে হয় সেটা ধরে তোমরা বের করে নিবা, নিয়ে তখন দেখবা যে ওখানে তোমরা এই পার্শিয়াল প্রেসার পিএস এর ভ্যালুটা পেয়ে যাবা। পিএস এর ভ্যালুটা পেয়ে গেলে তুমি তখন ওখান থেকে পদ্ধতি মার্কারি তুমি বের করতে নিচ্ছ। বারে ওখানে আছে সবগুলো কিন্তু বারে। দেখো যেহেতু করা আছে তোমার জন্য ইজি হবে, তোমরা সামনে পাশে বই রাখবা, ওরা কিভাবে বের করেছে ওটা দেখবা, তুমি স্টিম টেবিল নেবা, কিন্তু করবা তুমি তোমার মতো করে। তুমি খাতায় যেন কারো না পাই যে কেউ বই থেকে কপি করে নিয়ে আসবে। সবার খাতা নিয়ে আসবা এবং ওই খাতায় আমার কাছে জমা দিবা, আমি সবার খাতা check স্যার, করব। হ্যাঁ আজকে থাক তাহলে স্যার। আজকে থাকবে? জি স্যার, খাওয়া দাওয়া হয়নি স্যার। 11টা বাজে। খাওয়া দাওয়া করোনি কেন সকাল থেকে? বাড়িতেই তো আছো। লেট হয়ে গেছে স্যার। আরেকটা ক্লাস আছে একটু বড়। বাড়িতে থাকার পরেও যদি খাওয়া দাওয়া না করো তাহলে কেমনে হবে? রান্না হয় না। এখন এখানে হোস্টেলে থাকলে নাই বা মেসে থাকলে বলতো যে বুয়া আসে নাই, কাজ রান্না করে দেয় নাই। বাবা মা তো একেবারে রান্না করে খাওয়ার নিয়ে রেডি হয়ে থাকে সব সময়। তো ঠিক আছে, তবে আমি চাই যেন এগুলো ডে টু ডে কাজ কিন্তু কমপ্লিট করে রাখবা। নেক্সট ক্লাস তখন আবার শুরু হবে, এবার খাওয়া দাওয়া করে রেডি হয়ে আসবা। জি স্যার, জি। হ্যাঁ, এরপরে কিন্তু শুরু করলে আর শেষ হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। ঠিক আছে স্যার।